হচ্ছে আমাদের টপিক হচ্ছে নিউক্লিক অ্যাসিডের গঠন। আজকে আমাদের টপিক হচ্ছে কি নিউক্লিক অ্যাসিডের গঠন। আমরা জানি যে ডিএনএ এবং আরএনএ ডিএনএ এবং আরএনএ এটা হচ্ছে দুই ধরনের হচ্ছে নিউক্লিক অ্যাসিড, যেটা হচ্ছে আমাদের কোষে পাওয়া যায়। ডিএনএ এবং আরএনএ এই দুই ধরনের নিউক্লিক অ্যাসিড আমাদের কোষে পাওয়া যায়। তো আজকে হচ্ছে মেইনলি আমরা এই ডিএনএ এবং আরএনএ নিয়ে হচ্ছে মানে এদের হচ্ছে কেমিক্যাল গঠন বা রাসায়নিক যে গঠন, যে এর ভিতরে হচ্ছে কী কী জিনিস থাকে, মানে তোমার কেমিক্যালি কী কী জিনিস আমরা এর ভিতর পাই, সেই গঠনগুলো নিয়েই হচ্ছে মেইনলি আলোচনা করব। তো দেখো তোমাদের বইয়ে আজকে হচ্ছে আমি একদম বইয়ের হচ্ছে প্রত্যেকটা লাইন তোমাদের ধরে ধরে পড়াবো, কারণ এই যে এখানে তোমার 2-3 যে পেজ আছে, এই 2-3 পেজে হচ্ছে আমাদের হচ্ছে স্টুডেন্ট যেগুলো আছে তাদের কিন্তু অনেক ধরনের সমস্যা হয়। এই জন্য আমি ভাবলাম যে আজকের পড়াটা হচ্ছে একদম বইয়ের লাইন টু লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড হচ্ছে ধরে পড়াবো, ঠিক আছে? তো তোমাদের প্রথম দিকে যেটা বলা হয়েছে যে নিউক্লিক অ্যাসিডের হচ্ছে তোমার গঠন নিয়ে আলোচনা করা হয়েছে, নিউক্লিক অ্যাসিডের আবিষ্কার নিয়ে আলোচনা করা হয়েছে, ওটা তোমরা নিজেরাই পড়ে নিতে পারবা, সমস্যা নেই। তো আমি যেটা থেকে শুরু করব যে নিউক্লিক অ্যাসিড কি, এটা থেকে আসলে শুরু করা উচিত। আমার মনে হয়েছে যে নিউক্লিক অ্যাসিড কি, এটা থেকে শুরু করা উচিত। দেখো যে নিউক্লিক অ্যাসিড মানে কি, এটা হচ্ছে এক টাইপের বা এক ধরনের হচ্ছে অ্যাসিড, ঠিক আছে? মানে অ্যাসিডের প্রপার্টিস যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা এই নিউক্লিক অ্যাসিডে হচ্ছে পাবো, ঠিক আছে? অর্থাৎ ডিএনএ বা আরএনএ যেটাই বলো, সেই ডিএনএ বা আরএনএতে হচ্ছে আমরা এই অ্যাসিডের প্রপার্টিসগুলো পাবো, যেহেতু হচ্ছে কি ডিএনএ আরএনএ হচ্ছে নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত, ঠিক আছে? এখন দেখো নিউক্লিক অ্যাসিডের সংজ্ঞাতে বলা হয়েছে কি, যে নিউক্লিক অ্যাসিড হলো নাইট্রোজেন ঘটিত ক্ষারক, পেন্টোজ সুগার ও ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত অ্যাসিড, যা জীবের বংশগতির ধারাসহ সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে, জীবের বংশগতির ধারাসহ সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে। এটা তোমাদের বইয়ের সংজ্ঞা আর কি। তো এইখানে তোমাদের দেখো মনে রাখতে হবে যে তাহলে একটা নিউক্লিক অ্যাসিড হচ্ছে মেইনলি তিনটা জিনিস নিয়ে গঠিত। একটা কি বলছে, নাইট্রোজেন ক্ষারক, একটা হচ্ছে নাইট্রোজেন ক্ষারক, তারপরটা কি বলছে, তারপরটা বলছে হচ্ছে তোমার পেন্টোজ সুগার। আরেকটা কি বলছে দেখো, আরেকটা বলছে হচ্ছে তোমার কি ফসফেট বা ফসফরিক অ্যাসিড, বলো ফসফরিক অ্যাসিড। এই বেসিকটা তোমাদের মাথায় রাখতে হবে যে যে ধরনের নিউক্লিক অ্যাসিডই হোক না কেন, যে টাইপেরই নিউক্লিক অ্যাসিড হোক না কেন, সেটা ডিএনএ হোক বা আরএনএ হোক, যেটাই হোক, তার ভিতরে হচ্ছে এই তিনটা জিনিস থাকবে। একটা হচ্ছে নাইট্রোজেন ক্ষারক থাকবে, একটা পেন্টোজ সুগার থাকবে, আর একটা কি ফসফরিক অ্যাসিড থাকবে। ওকে, এখন তাহলে তিনটা যদি একই জিনিস থাকে, তাহলে ডিএনএ বা আরএনএ এই যে পার্থক্যটা, এইটা আসলে কীভাবে? এইটা আসলে মেইনলি এই যে পেন্টোজ সুগার যে আছে, এই পেন্টোজ সুগার আবার দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে রাইবোজ সুগার, যেটা কি আরএনএ গঠন করে। একটা হচ্ছে রাইবোজ সুগার যেটা আরএনএ গঠন করে, আর একটা কি ডিঅক্সি রাইবোজ সুগার যেটা কি ডিএনএ গঠন করে, ঠিক আছে? তাহলে কি একটা রাইবোজ সুগার অর্থাৎ নাইট্রোজেন ক্ষারক, রাইবোজ সুগার এবং ফসফরিক অ্যাসিড মিলে কি আরএনএ, নাইট্রোজেন ক্ষারক তোমার ডিঅক্সি রাইবোজ সুগার, ফসফরিক অ্যাসিড মিলে কি ডিএনএ, ঠিক আছে? এটুকু পর্যন্ত তো বোঝা গেল নাকি? ওকে, আচ্ছা, তাহলে তোমাদের সংজ্ঞা অনুযায়ী সংজ্ঞাটা তো বুঝতে পারছো। এখন তোমাদের বইয়ের যে প্রথম যে আলোচনা, সেই আলোচনাটা হচ্ছে তোমার কি রাইবোজ সুগার নিয়ে, ঠিক আছে? তো রাইবোজ সুগার নিয়ে কথা বলার আগে আমাদের কিছু তোমার বেসিক কেমিস্ট্রি জানতে হবে, ঠিক আছে? কিছু বেসিক কেমিস্ট্রি জানতে হবে, যে তোমরা হয়তোবা, যেহেতু তোমরা হচ্ছে সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়াররা হয়তোবা জানে না, কিন্তু যারা সেকেন্ড ইয়ার তারা কিন্তু জৈব যৌগ যদি পড়ে থাকো তাহলে অনেকটাই জানার কথা, ঠিক আছে? তারপরে আমি একটু তোমাদের বলবো এখন। তো আমরা পড়বো এখন কি পেন্টোজ সুগার। তো এখন আসলে পেন্টোজ সুগার জিনিসটা কি? তোমরা জানো যে সুগার মানে কি? আমি সুগার মানে অবশ্যই চিনি, মিষ্টি জাতীয়, তাহলে পেন্টোজ সুগার অবশ্যই মিষ্টি জাতীয় হবে। গ্লুকোজ, ঠিক আছে? গ্লুকোজ এক টাইপের হচ্ছে সুগার, তাহলে গ্লুকোজও কি হবে? গ্লুকোজও হচ্ছে মিষ্টি জাতীয় হবে। আসলে আমাদের যে কার্বোহাইড্রেটগুলো যে আছে, এই যে কার্বোহাইড্রেট, এটা কিন্তু তোমাদের বইয়ের পরে আমি বলতেছি, কার্বোহাইড্রেট এটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের পড়া, তৃতীয় অধ্যায়ের পড়া, সেল কেমিস্ট্রি যেটা, কোষ রসায়ন যেটা, ওইটার পড়া কিন্তু আমি বলতেছি এখন।
তো কার্বোহাইড্রেট যেটা আছে এটাকে তোমার মিষ্টান্নতার উপর ভিত্তি করে, অর্থাৎ এই কার্বোহাইড্রেটটা মিষ্টি হবে কি না এটার উপর ভিত্তি করে একটাকে বলা হয়েছে সুগার আর একটাকে বলা হয়েছে নন সুগার। ঠিক আছে, একটাকে বলা হয়েছে কি সুগার আর একটাকে বলা হয়েছে নন সুগার। সুগারের ভিতর কি গ্লুকোজ, তারপর হচ্ছে তোমার এখানে আমরা যেটা পড়তেছি রাইবোজ, গ্লুকোজ গ্লু দিয়ে লিখলাম, রাইবোজ রাইব দিয়ে লিখলাম। ঠিক আছে, তো এই জন্য রাইবোজটা যেহেতু মিষ্টি এই জন্য সেই ক্লাসিফিকেশনের ভিত্তিতে রাইবোজটাকে আমরা বলছি কি সুগার। আর পেন্টোজ কেন বললাম, পেন্টোজ হচ্ছে এই জন্য বললাম কারণ রাইবোজের ভিতর হচ্ছে 5টা কার্বন থাকে, 5টা কার্বন পরমাণু থাকে, এই জন্য রাইবোজকে আমরা বলছি কি, এই জন্য রাইবোজকে আমরা বলছি হচ্ছে তোমার পেন্টোজ সুগার। ঠিক আছে, আর নন সুগার তাহলে কোনগুলা, নন সুগারগুলা খুবই সহজ, যেমন সেলুলোজ, সেলুলোজ যেটা সেটা হচ্ছে নন সুগার। ঠিক আছে, যেমন ঘাস, ঘাস তো আর মিষ্টি না। ঠিক আছে, ঘাস হচ্ছে মেইন হচ্ছে সেলুলোজ। ঠিক আছে, তারপরে তোমার স্টার্চ, স্টার্চ হচ্ছে এগুলো হচ্ছে সেলুলোজ। ঠিক আছে, তাহলে হচ্ছে পেন্টোজ সুগার এটা হচ্ছে কার্বোহাইড্রেট সুগার, আর হচ্ছে এটা কি নন সুগার। আচ্ছা ঠিক আছে, আর তোমাদের বড় ভাই আমাকে বলতেছে যে যারা লেট করে আসছো তারা হচ্ছে সমস্যা নাই, আমি আবার রিপিট করব লাস্টের দিকে, একদম পুরাটা হচ্ছে রিভিউ করব, সমস্যা নেই। ঠিক আছে, লেট করে আসলে সমস্যা নেই। ওকে, আচ্ছা এখন আরেকটা জিনিস এখানে জানতে হবে, সেটা হচ্ছে যে কার্বোহাইড্রেটকে, কার্বোহাইড্রেটকে হচ্ছে আমরা আরেকটা ক্লাসিফিকেশন করতে পারি, কার্বোহাইড্রেটের আমরা আরেকটা ক্লাসিফিকেশন করতে পারি। তো সুগারটা কিভাবে আসলে এটা তো বুঝছো নাকি, এটা বুঝছো না? কারণ পেন্টোজ হচ্ছে মানে পেন্টোজ সুগার, মানে রাইবোজকে কেন আমরা পেন্টোজ সুগার বললাম, রাইবোজকে এই জন্য পেন্টোজ সুগার বললাম কারণ কি রাইবোজ হচ্ছে মিষ্টান্ন। ঠিক আছে, এই জন্য হচ্ছে সুগার বলছি। আর পেন্টোজ কেন বলছি, কারণ রাইবোজের ভিতর 5টা কার্বন আছে, এই জন্য রাইবোজকে আমরা পেন্টোজ বলছি। ঠিক আছে, তারপরে কি, তারপরে আরেকটা ক্লাসিফিকেশন আছে, সেটা হচ্ছে যে আমরা সকল ধরনের কার্বোহাইড্রেটকে, সকল ধরনের কার্বোহাইড্রেটকে, সকল কার্বোহাইড্রেট, সকল কার্বোহাইড্রেট এটাকে আরেকটা ক্লাসিফিকেশনে ভাগ করতে পারি। ঠিক আছে, এটাকে কি আরেকটা ক্লাসিফিকেশনে ভাগ করতে পারি, সেটা কি, সেটা হচ্ছে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড আর কি পলিস্যাকারাইড। ঠিক আছে, তো মনোস্যাকারাইডকে আবার অনেকগুলো অংশে ভাগ করা যায়। ঠিক আছে, কার্বন সংখ্যার উপর ভিত্তি করে মনোস্যাকারাইডকে আবার অনেকগুলো অংশে ভাগ করা যায়। ঠিক আছে, তো যেমন কার্বন সংখ্যা যদি 3টা হয় তখন ওইটাকে বলবো ট্রায়োস, ট্রায়োস। কার্বন সংখ্যা যদি 4টা হয় ওইটাকে বলবো কি টেট্রোস। কার্বন সংখ্যা যদি 5টা হয় ওইটাকে বলবো কি পেন্টোস। আর কার্বন সংখ্যা যদি 6টা হয়, 6টা কার্বন যদি হয় ওইটাকে বলবো কি হেক্সোস। তো এই পেন্টোজের একটা উদাহরণই হচ্ছে কি আমাদের এই রাইবোজ সুগার। কারণ আমরা বলছিলাম কি যে আমরা বলছিলাম যে কার্বন সংখ্যা যদি 5টা হয়, কার্বন সংখ্যা যদি 5টা হয় সেটাকে আমরা বলি পেন্টোজ। আর পেন্টোজেরই একটা উদাহরণ কি রাইবোজ, তো এই জন্য রাইবোজকে বলা হয় পেন্টোজ সুগার। হেক্সোজের একটা উদাহরণ কেউ দিতে পারবে, হেক্সোজ অর্থাৎ 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। আমাদের সচরাচর আমরা এটা নিয়ে, হ্যাঁ গ্লুকোজ, হেক্সোজের একটা উদাহরণ কি গ্লুকোজ। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটুক পর্যন্ত তো বুঝতে পারছো যে পেন্টোজ সুগার, সুগার কারণ মিষ্টি, পেন্টোজ কারণ 5 কার্বন বিশিষ্ট। ঠিক আছে, তাহলে এটা আমি মুছে দিলাম। এখন হচ্ছে আমরা আর একটু ভিতরে ঢুকবো, সেটা হচ্ছে দেখো তোমাদের বইয়ে বলা হয়েছে যে একটা মানে এরকম সার্কুলার এরকম একটা তোমার সাইক্লিক যেটা বলে সাইক্লিক একটা কাঠামো দেওয়া আছে। তো এই সাইক্লিক কাঠামোটা বলার আগে আমি আরেকটু ভিতরে ঢুকবো, সেটা হচ্ছে যে কাইরাল কার্বন কি। ঠিক আছে, সেটা কি, সেটা হচ্ছে কাইরাল কার্বন কি। নর্মালি আমরা যখন পেন্টোজ সুগার লিখবো, পেন্টোজ সুগার লেখার সময় আমরা আগেই সাইক্লিক গঠনটা তোমরা এখনই আগে দেখার দরকার নাই, আগে আমি যেটা বলি সেটা দেখো। ঠিক আছে, বইয়েরটা আগে দেখার দরকার নাই, বইয়েরটার সাথে আমরা হচ্ছে রিলেট করব পরে। আমরা এখন যে মানে পেন্টোজ সুগার বা রাইবোজ সুগারের যে গঠনটা এখানে আঁকাচ্ছি, রাইবোজ সুগার লিখে দেই এখন, রাইবোজ সুগার, রাইবোজ সুগার। তো এইখানে যে আমরা রাইবোজ সুগারের গঠনটা আঁকাচ্ছি, ঠিক আছে, এইটা হচ্ছে মেইনলি এটাকে বলা হয় তোমার ফিশার গঠন আর কি। ঠিক আছে, ফিশার স্ট্রাকচার, সেটা কি, সেটা হচ্ছে সি সি সি। আমরা কি বলছিলাম,
আমরা বলছিলাম যে যেহেতু রাইবোজ সুগার হচ্ছে পেন্টোজ সুগার, মানে কি তাতে 5টা, সরি কয়টা লিখছি, 4টা লিখছি না, সি 2 4 5, তাহলে কি তাদের তাদের ভিতরে কয়টা কার্বন থাকবে? তাদের ভিতর কার্বন থাকবে হচ্ছে টোটাল 5টা। তাদের ভিতর কয়টা কার্বন থাকবে? তাদের ভিতর কার্বন থাকবে হচ্ছে 5টা। কারণ কি? কারণ এটা হচ্ছে একটা পেন্টোজ সুগার, পেন্টোজ। আমি বলছিলাম পেন্টোজ সুগার তাদেরই বলা হয় যাদের ভিতর 5টা কার্বন থাকবে, ঠিক আছে। এখন এই যে তোমার পেন্টোজ সুগার বলো, মানে মনোস্যাকারাইড যেগুলো আছে, যে ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস, হেপ্টোস, ঠিক আছে, আরও আছে, ঠিক আছে। তো এই যে মনোস্যাকারাইডগুলো যে আছে, এই যে মনোস্যাকারাইডগুলো যে আছে, এই মনোস্যাকারাইডকে আবার তোমার কেমিক্যাল মূলকের উপর ভিত্তি করে, ঠিক আছে, রাসায়নিক মূলক আছে, রাসায়নিক মূলকের উপর ভিত্তি করে আরও 2 ভাগে ভাগ করা যায়। কেমন আরও 2 ভাগে ভাগ করা যায়? একটা হচ্ছে অ্যালডিহাইড, অ্যালডিহাইড, আর একটা কি কিটোন, ঠিক আছে। অর্থাৎ রাসায়নিক, এইটা হচ্ছে তোমার মনোস্যাকারাইডের ক্লাসিফিকেশন, ঠিক আছে। না, আমরা তো কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন পড়ছি হচ্ছে 2 ভাবে, একটা হচ্ছে মিষ্টির উপর ভিত্তি করে বা মিষ্টতার উপর ভিত্তি করে কার্বোহাইড্রেট 2 প্রকার, একটা হচ্ছে সুগার আর একটা নন সুগার, এটা একটা পড়ছি। আরেকটা পড়ছি কি, আরেকটা পড়ছি হচ্ছে যে কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন, আরেকটা পড়ছি কার্বন সংখ্যার উপর ভিত্তি করে। কার্বন সংখ্যা বলতে কি, মনোস্যাকারাইডের উপর ভিত্তি করে। যদি তোমার মনোস্যাকারাইড 3 থেকে মনোস্যাকারাইড 3 থেকে না, হ্যাঁ 3 থেকে যদি 10টার ভিতর থাকে, তাহলে সেই মনোস্যাকারাইড সেগুলোকে আমরা বলি হচ্ছে কি, সেগুলোকে আমরা সরি, যদি একটাই মনোস্যাকারাইড থাকে তাহলে ওইটাকে তো আমরা মনোস্যাকারাইডই বলবো, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু যদি তোমার 2টা মনোস্যাকারাইড থাকে তাহলে সেটাকে আমরা বলবো কি ডাইস্যাকারাইড। যদি 2-এর অধিক মনোস্যাকারাইড থাকে, সেটা হচ্ছে কয়টা পর্যন্ত থাকবে, সেটা মেবি হচ্ছে 50টার মতো মনে থাকে আর কি, 50টা কি 100 এরকম যদি থাকে, তাহলে সেটাকে আমরা বলি কি অলিগোস্যাকারাইড। আর যদি সেইটা অনেক অধিক সংখ্যক হয়ে যায়, ঠিক আছে, অনেক বেশি হয়ে যায়, সেটাকে আমরা বলি কি পলিস্যাকারাইড, সেটাকে আমরা বলি কি পলিস্যাকারাইড। এগুলো তোমাদের জানার দরকার নাই, এগুলো হচ্ছে আমরা 3য় অধ্যায় যখন সেল কেমিস্ট্রি পড়বো, কোষ রসায়ন যখন পড়বো, এখানে আরও বিস্তারিত আলোচনা করব। আমি জাস্ট তোমাদের এমনি বলে রাখলাম, এগুলো লেখারও দরকার নেই, জাস্ট যেগুলো এইখানে লিখতেছি সেগুলোই তোমরা খাতায় লেখো। তো দেখো, এই যে মনোস্যাকারাইড যেটা আছে, এই মনোস্যাকারাইডকে আমরা কার্যকারী মূলকের উপর ভিত্তি করে, তোমরা যারা তোমরা কেমিস্ট্রি সেকেন্ড পার্ট যারা পড়ছো, কেমিস্ট্রি সেকেন্ড পার্ট যারা পড়ছো, তারা কিন্তু এই কার্যকারী মূলক নিয়ে সেখানে অনেক আলোচনা করা হয়েছে, কার্যকারী মূলক নিয়ে কিন্তু সেখানে অনেক আলোচনা করা হয়েছে। তো এই যে কার্যকারী মূলকের উপর ভিত্তি করে এই মনোস্যাকারাইডগুলোকে আবার 2টা অংশে ভাগ করা হয়। সেটা কি, একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটোন। অ্যালডিহাইড একটা কিটোন। অ্যালডিহাইডের কার্যকারী মূলক কোনটা? CHO। আর কিটোনের কার্যকারী মূলক কোনটা? CO, ঠিক আছে। অ্যালডিহাইডের কার্যকারী মূলক কোনটা? CHO। আর কিটোনের কার্যকারী মূলক কোনটা? CO, ঠিক আছে। এখন CO কখনো তোমার কখনো হচ্ছে তোমার হচ্ছে একদম টার্মিনাল প্রান্তে অবস্থান করতে পারে না, ঠিক আছে। টার্মিনাল প্রান্ত অর্থাৎ প্রান্তে অবস্থান করতে পারে না কখনো, এটা সবসময় হচ্ছে মাঝখানে অবস্থান করবে, ঠিক আছে। তো আমাদের কিটোন নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, কারণ রাইবোজ সুগার হচ্ছে একটা কি অ্যালডিহাইড টাইপ সুগার, ঠিক আছে, অ্যালডো পেন্টোজ বলে আর কি। তো আমাদের কিটোন নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই, এটা কেটে দিলাম। যেটা আমাদের নিয়ে মাথা ব্যথা সেটা হচ্ছে অ্যালডিহাইড, ঠিক আছে। রাইবোজকে বলা হয় অ্যালডোপেন্টোস। রাইবোজের রাসায়নিক নাম হচ্ছে অ্যালডোপেন্টোস। এটার রাসায়নিক নাম কি? অ্যালডোপেন্টোস। এটার রাসায়নিক নাম কি? অ্যালডোপেন্টোস। অ্যালডোপেন্টোস মানে কি? পেন্টোস মানে তো আমরা জানি যে 5টা কার্বন থাকবে, আর অ্যালডোপেন্টোস মানে কি? এর সাথে অ্যালডিহাইড মূলক থাকবে, একদম সহজ কথা। আর অ্যালডিহাইড মূলক সবসময় কি থাকে? একদম টার্মিনাল প্রান্তে থাকে। টার্মিনাল প্রান্ত কোনটা? একদম উপরের প্রান্ত অথবা একদম নিচের প্রান্ত, যেখানেই থাকুক, বাট সেটা প্রান্তে থাকবে। আর যে প্রান্তে অবস্থান করবে সেই কার্বনটাকে আমরা বলবো কি 1 নাম্বার কার্বন। আমার কথা কি বুঝতে পারছো? যে প্রান্তে থাকবে সেই প্রান্তে কার্বনটাকে আমরা বলবো কি 1 নাম্বার কার্বন। ধরো যে এই প্রান্তে আছে, তাহলে CHO, ঠিক আছে। অর্থাৎ ওই অ্যালডিহাইড মূলকের কার্বনটাই হবে কি 1 নাম্বার কার্বন। এই অ্যালডিহাইড মূলকের কার্বনটাই হবে কি 1 নাম্বার কার্বন। এই যে এইটাই হবে 1 নাম্বার কার্বন। এটা কি কথা কি বোঝা যাচ্ছে? ওকে, না বুঝতে পারলে বইলো, লাস্টের দিকে অবশ্য সবই বুঝতে পারবা, সমস্যা নেই। তাহলে আমরা হচ্ছে এই অ্যালডিহাইড লিখে দিলাম, কারণ কি আমরা বলছি যে রাইবোজের রাসায়নিক গঠনে হচ্ছে অ্যালডিহাইড মূলক থাকবে, অ্যালডিহাইড কার্যকারী মূলক থাকবে। কার্যকারী মূলক কি বা মূলক কি? মূলক কি তোমরা তো এটা তো জানোই, বাট কার্যকারী মূলক কি? যেটা হচ্ছে যে মূলকটা হচ্ছে এই রাসায়নিক যে তোমার
যে আমাদের বস্তুটা আছে বা রাসায়নিক যে গঠনটা আছে এই গঠনটাকে পুরাটাকে নিয়ন্ত্রণ করবে, বা এই বস্তুটাকে অর্থাৎ এই সুগারটাকে, সুগারের যত ধরনের বৈশিষ্ট্য আছে সব ধরনের বৈশিষ্ট্য যে মূলকটা নিয়ন্ত্রণ করতেছে ওইটাকে আমরা বলবো কি কার্যকারী মূলক। অর্থাৎ এইখানে অ্যালডিহাইড মূলকটা এইখানে হচ্ছে তোমার কি অ্যালডিহাইড মূলকটা হচ্ছে এই যৌগটার, এই রাইবোজ যৌগটার হচ্ছে কি সকল ধরনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে, এই জন্য আমরা এটাকে বলি কি অ্যালডো পেন্টোস। আর যেহেতু এখানে 5টা কার্বন আছে তাহলে তো অবশ্যই হবে পেন্টোস। এইটুক পর্যন্ত তো ওকে নাকি? ওকে, তাহলে আমাদের এইটুক পর্যন্ত কাজ শেষ। এখন সেকেন্ড কথা বলবো যে আমরা যখন কার্বোহাইড্রেট নিয়ে আলোচনা করব তখন সেখানে সবসময় মনে রাখবা যে সেখানে কি কি থাকবে। সেখানে হচ্ছে তোমার কার্বন থাকবে প্রথম কথা, দ্বিতীয় কথা কি হাইড্রোজেন থাকবে, তৃতীয় কথা তোমার অক্সিজেন থাকবে। অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই এই মানে এই মৌলগুলোর সমন্বয়ে গঠিত যৌগকে আমরা বলবো কি কার্বোহাইড্রেট। বাট জটিল কার্বোহাইড্রেটে আরও বিভিন্ন ধরনের যৌগ থাকতে পারে, যেমন ফসফেট মানে ফসফরাস, নাইট্রোজেন, এগুলো কিন্তু জটিল কার্বোহাইড্রেটে থাকতে পারে। বাট আমরা যখন এমনি সরল কার্বোহাইড্রেট নিয়ে আলোচনা করবো, এগুলো তো রাইবোজ, তারপর তোমার হচ্ছে তোমার কি তোমার গ্লুকোজ, তারপর হচ্ছে ফ্রুক্টোজ, এগুলো সবই হচ্ছে সরল কার্বোহাইড্রেট। তো এখানে সবসময় কি কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন এই 3টা জিনিসই থাকবে, এর বাইরে সাধারণত থাকবে না। তাহলে এই 3টা জিনিস যদি থাকে তাহলে এইখানে আমরা এখন কি করতে পারি? এইখানে হচ্ছে আমাদের কাজ কিছুই না, এইখানে কাজ হচ্ছে এখানে জাস্ট খালি OH বসাই দিব আর H বসাই দিব, OH বসাই দিব, H বসাই দিব, CH2OH। আমার কথা কি এইটুকু পর্যন্ত বোঝা গেল? এইটুকু পর্যন্ত কি বোঝা গেল? হ্যাঁ, না বুঝতে পারলে কিন্তু বইলো। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস এখানে তোমাদের খেয়াল করতে হবে। এইটা তো আমি ধরছি 1 নাম্বার কার্বন, তাহলে এটা কয় নাম্বার হবে? 2 নাম্বার। এটা কয় নাম্বার হবে? 3 নাম্বার। এটা কয় নাম্বার হবে? 4 নাম্বার। এটা কয় নাম্বার হবে? 5 নাম্বার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার টোটাল 5টা কার্বন, আর এর গঠনটা হবে এইভাবে। এইটুক নিয়ে তো সমস্যা থাকার কথা না। ঠিক আছে, এখন তাহলে আমাদের কার্বনের মানে তোমার সুক্রোজের ফিশার গঠন আমরা পড়লাম, সুক্রোজ না তো রাইবোজ সুগারের ফিশার গঠন পড়লাম, যে রাইবোজ সুগারের ফিশার গঠনটা আসলে দেখতে কেমন হবে। ঠিক আছে, এখন আমরা কিন্তু এখনো চাকরিক গঠনে যাই নাই, বাট চাকরিক গঠনটাই কিন্তু সাধারণ অবস্থায় অর্থাৎ প্রকৃতিতে চাকরিক গঠনটাই পাওয়া যায়, এরকম ফিশার গঠন কিন্তু পাওয়া যায় না। বোঝার সুবিধার জন্য বা তোমাদের বোঝানোর সুবিধার জন্য ফিশার সাহেব হচ্ছে এই গঠনটা হচ্ছে তোমার হচ্ছে কি করছে মানে আবিষ্কার করছেন আর কি, এটা দিয়ে আর কি মানে ব্যাখ্যা করাটা সহজ হয়। ঠিক আছে, চাকরিক গঠন দিয়ে কিন্তু ব্যাখ্যা করাটা অনেক কঠিন। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কাইরাল কার্বন বা কাইরাল কেন্দ্র কি। তোমরা যারা সেকেন্ড ইয়ারে আছো তারা কি বলতে পারবা কাইরাল কেন্দ্র কি? হ্যাঁ বলো তো। যে কার্বনের 4টি যোজনী 4 ধরনের অণুর সাথে সংযুক্ত থাকে। 4টি যোজনী 4 ধরনের অণুর সাথে সংযুক্ত থাকে। ওকে, তাহলে এইখানে কাইরাল কার্বন কোনটা হইতে পারে? 4 নাম্বারটা। 4 নাম্বারটা কাইরাল কার্বন, আর কি কোনোটা কাইরাল কার্বন না? 1 2 3 হ্যাঁ। এইখানে দেখো, এইখানে আমি এখন বলি, হ্যাঁ কাইরাল কার্বন হচ্ছে ধরো এই হচ্ছে একটা কার্বন, এর সাথে এক্স ওয়াই এটা না দিই এ বি সি ডি ডি আর ই ধরো। ঠিক আছে, অর্থাৎ এই কার্বন পরমাণুর সাথে যদি 4টা ভিন্ন ভিন্ন মূলক যুক্ত থাকে, অর্থাৎ এ তো আর বি এর সমান না, বি তো আর ডি এর সমান না, ডি তো আর ই এর সমান না। ঠিক আছে, অর্থাৎ তোমার কেন্দ্রীয় কার্বন পরমাণুর সাথে যদি 4টা ভিন্ন ভিন্ন মূলক যুক্ত থাকে, কেন্দ্রীয় কার্বন পরমাণুর সাথে যদি 4টা ভিন্ন ভিন্ন মূলক যুক্ত থাকে, সেই কার্বনটাকে আমরা বলবো কি কাইরাল কার্বন, অনেকে বলে কাইরাল কেন্দ্র। ফার্স্ট ইয়াররা বুঝতে পারছো? ওকে, তাহলে বুঝতে পারলে ভালো। এখন এর ভিতর আমার খুঁজে বের করতে হবে তাহলে কাইরাল কার্বনগুলা কোনগুলা। আমি আবার বললাম, তোমাদের মনে হইতে পারে আমি হয়তো বাইরের জিনিস পড়াচ্ছি, আমি কিন্তু কোনো বাইরের জিনিস পড়াচ্ছি না, আমি একদম তোমাদের বইয়ের পড়াই পড়াচ্ছি এবং কিছুটা কেমিস্ট্রির পড়াচ্ছি। কারণ কি
তোমাদের যখন তোমরা এই চ্যাপ্টার হয়তো বা এমনি বুঝে যাইতে পারতা, বাট যখন হচ্ছে তৃতীয় অধ্যায়ে যাইতা মানে সেল কেমিস্ট্রিতে যাইতা তখন কিন্তু তোমাদের আলটিমেটলি এই জিনিসগুলো জানা লাগবেই, ঠিক আছে। সো যেহেতু তোমাদের বইয়ের পড়াই, হয়তো বা সেটা অন্য সাবজেক্ট, সেটা ব্যাপার না, বাট তোমাদের বইয়ের পড়া যেহেতু, সো তোমাদের এটা জানা উচিত। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে এখানে আমরা যদি 2 নাম্বার থেকে শুরু করি, 2 নাম্বার থেকে শুরু করি, কারণ 1 নাম্বার তো আর কাইরাল কার্বন ধরার আমার প্রশ্নই আসে না, কারণ কি 1 নাম্বার নিজেই তো একটা হচ্ছে কার্যকারী মূলক, ঠিক আছে। কার্যকারী মূলকে আমরা কখনো কাইরাল কার্বন ধরবই না, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে 2 নাম্বার থেকে শুরু করতে হবে। তাহলে আমরা চেক করি যে 2 নাম্বারটা কি কাইরাল কার্বন কি না। খেয়াল করো, এই কার্বনের সাথে এই একটা মূলক যুক্ত আছে, ঠিক আছে। কার্বনের সাথে এই একটা মূলক যুক্ত আছে, কার্বনের সাথে এই একটা মূলক যুক্ত আছে, ঠিক আছে। কার্বনের সাথে এই একটা মূলক যুক্ত আছে, আর কার্বনের সাথে এই পুরো একটা মূলক যুক্ত আছে। তাহলে এইটা 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 যা আছে, যে মূলকগুলো আছে তারা তো পরস্পর সমান না, তাই না? তাহলে এইটাকে আমরা বলবো কি 1 নাম্বার কাইরাল কার্বন, 1 নং কাইরাল কার্বন, 1 নং কাইরাল কার্বন, ঠিক আছে। এখন অনুরূপভাবে 3 নাম্বার কার্বনে এসে আমরা দেখি, দেখো উপরে যেটা আছে, নিচে যেটা আছে, পাশে যেটা আছে বা এই পাশে যেটা আছে, তারা কেউই পরস্পর সমান না। তাহলে আমরা 2 নাম্বারটাকেও বলতে পারি কি, সরি 3 নাম্বার কার্বনটাকে বলতে পারি 2 নং কাইরাল কার্বন। কথা তো ঠিক আছে নাকি, না ভুল বলতেছি? ভুল বলার কথা না। তারপর দেখো 4 নাম্বারের ক্ষেত্রে দেখো, এই একটা মূলক, এই একটা মূলক, আর এই পুরাটা একটা মূলক, ঠিক আছে। দেখো 4টাই ভিন্ন ভিন্ন, এই যে এই একটা মূলক, এই একটা মূলক, এই একটা মূলক, এই একটা মূলক, 4টাই ভিন্ন ভিন্ন। তাহলে এইটাও একটা কাইরাল কার্বন। হ্যাঁ বলো। ব্যাপারটা এরকম ছিল না যে সবচেয়ে দূরের কার্বনটাকে মানে সবচেয়ে দূরের কাইরাল কার্বনটাকে হচ্ছে 1 নাম্বার কাইরাল কার্বন ধরবে, ব্যাপারটা এরকম ছিল না? না না, ব্যাপারটা এরকম ছিল না কখনোই। তুমি তুমি যেটা বলতেছো সেটার ব্যাখ্যা আমি দিচ্ছি, ঠিক আছে। আমি ব্যাখ্যাটা দিচ্ছি, আমিও একটু পরেই বলতাম, আগে তোমাদের কাইরাল কার্বন চেনানো শিখাচ্ছি। আমি বলতেছি, তোমার ব্যাখ্যাটা বলতেছি, মানে তুমি কি কোশ্চেন করতে চাইছো সেটা আমি বুঝতে পারছি, সমস্যা নেই। আচ্ছা, এখানে খেয়াল করো, তাহলে এটাকে বলবো কি আমরা, এটা হচ্ছে 3 নং কাইরাল কার্বন, ঠিক আছে। এইখানে কি, এটা হচ্ছে 3 নাম্বার কাইরাল কার্বন। এখন খেয়াল করো, এই 5 নাম্বার যে কার্বনটা আছে, 5 নাম্বার কার্বনে খেয়াল করো, 5 নাম্বার কার্বনটার গঠন কেমন। একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন ও এইচ, আর উপর দিকে তো এই পুরাটা, উপর দিকে এই পুরাটা, এটা আমি আর লিখলাম না, এখানে আর হিসাবে লিখে দিলাম। একটা জিনিস খেয়াল করো, এইখানে এই মূলক, এই মূলক, এই মূলক, এই মূলক, এখানে কোন দুইটা মূলক সেম? হ্যাঁ, এখানে হচ্ছে দুইটা হাইড্রোজেন সেম। তাহলে কি আমি এই 5 নাম্বার কার্বনটাকে কাইরাল কার্বন বলতে পারবো? হ্যাঁ, 5 নাম্বারটাকে কিন্তু কাইরাল কার্বন বলতে পারবো না। তাহলে কার্যকারী মূলকেরটা কখনো কাইরাল কার্বন বলবো না, আর সবসময় যেটা লাস্টে থাকবে সেটাকে আমরা কখনো কাইরাল কার্বন বলবো না, ঠিক আছে। তাহলে এইখানে আমরা দেখলাম যে রাইবোজ সুগারের ভিতরে বুঝি নাই কি কথা, বুঝি নাই, বলো আবার। আচ্ছা, না বুঝতে পারলে বলতে পারো, সমস্যা নাই, আমি আবার বলবো। আচ্ছা, তাহলে দেখো এইখানে হচ্ছে টোটাল কাইরাল কার্বন কয়টা, টোটাল কাইরাল কার্বন কিন্তু আমরা দেখলাম 3টা, ঠিক আছে। 1টা 2টা 3টা। এখন দেখো তো যে এই যে কাইরাল কার্বনগুলো যে আছে, সবচেয়ে দূরের কাইরাল কার্বন কোনটা? 4 নাম্বারটা, মানে এইটা হচ্ছে সবচেয়ে দূরের কাইরাল কার্বন। আমাদের এইটা নিয়ে একটু কথা আছে, এটা নিয়ে শুধু কথা না, এটা নিয়ে অনেক কথা আছে, ঠিক আছে। তো কাইরাল কার্বনের কনসেপ্ট শেষ হইলে আমরা এখন যাব, কাইরাল কার্বন নিয়ে তো সমস্যা নাই, ওকে। তাহলে এখন আমরা যাব আর একটা গুরুত্বপূর্ণ কথায়, সেটা হচ্ছে আমরা সাধারণত প্রত্যেকটা সুগারকে, ম্যাক্সিমাম সুগার, বিশেষ করে ম্যাক্সিমাম মনোস্যাকারাইড, দেন যে অ্যামিনো অ্যাসিডগুলো যে আছে, এইখানে হচ্ছে আমরা একটা সমানুতা করি, একটা কি সমানুতা করি। সেকেন্ড ইয়ার তোমাদের সমানুতা শেষ হয়েছে না? মানে সমানুতা কি পারো ঠিক মতো?
আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালো হইলো। আচ্ছা, এখন এই যে সমানুতা যে আমরা করি, আমরা সাধারণত সমানুতাকে গাঠনিক সমানুতাও হিসাব করতে পারি, কার্যকরী মূলক অনেক ধরনের সমানুতা আছে। তোমরা যারা সেকেন্ড ইয়ার তারা জৈব যৌগ পড়ছো, এখানে অনেক ধরনের সমানুতা আছে। বাট সমানুতার আর একটা খুব ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন আছে, সেটা হচ্ছে জ্যামিতিক সমানুতা একটা আছে। ঠিক আছে, একটা তো গাঠনিক সমানুতা গেল, আর একটা কি জ্যামিতিক সমানুতা, অর্থাৎ তোমার হচ্ছে যে মূলকগুলো আছে লাগানো, তোমার কেন্দ্রীয় মৌলের সাথে যে মূলকগুলো আছে সেগুলা ওরিয়েন্টেশনটা কেমন, ঠিক আছে, সেগুলোর 3D ওরিয়েন্টেশনটা কেমন, অর্থাৎ সেগুলো কোন দিকে অবস্থান করতেছে, এগুলোর উপর ভিত্তি করে আরেক ধরনের সমানুতা তৈরি করা হয়েছে। এটা ছাড়াও আর এক ধরনের সমানুতা আছে, সেই সমানুতাটা কি মনে আছে? একটা তো বললাম গাঠনিক, আলোক সমানুতা। হ্যাঁ একটা হচ্ছে, আর সেটা হচ্ছে আলোক সমানুতা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তো বিশেষ করে তোমাদের এই আমাদের এই উদ্ভিদ বিজ্ঞানের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, অনেক জায়গায় এই জিনিসগুলো লেখা আছে। তো এই আলোক সমানুতার উপর ভিত্তি করে এই রাইবোজ সুগারকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। আলোক সমানুতা, আলোক সমানুতা, এইটার উপর ভিত্তি করে রাইবোজ সুগার দুই ভাগে ভাগ করা হয়েছে। শুধু রাইবোজ সুগার না, গ্লুকোজকেও দুই ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, তো আমাকে একটু বলো তো যে তোমরা যারা সেকেন্ড ইয়ার তারা বলতে পারবা যে আলোক সমানুতা বলতে আসলে আমরা কি বুঝি? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। হ্যাঁ, আলোক সমানুতা বলতে আমরা কি বুঝি? কি পারবা না? কেউ কি বলতে পারবা? না বলতে পারলে আমি বলতেছি, বাট অ্যান্সার তো দিতে হবে যে বলতে পারবা কি না। ভাইয়া মুহূর্তে বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তো এটা তো বলতে হবে। না বলতে পারার তো তো আসলে লজ্জার বিষয় না, না বলতে নাই পারতে পারো, সমস্যা কি, আমিও তো অনেক জিনিস পারি না। ঠিক আছে, তো আলোক সমানুতা বলতে বোঝায়, ধরো যে ক একটা যৌগ, ঠিক আছে, ক একটা যৌগ, তো এই যৌগ দিয়ে আমি একটা দ্রবণ তৈরি করছি, এখানে ক যৌগের দ্রবণ, এখানে এরকম একটা দ্রবণ তৈরি করা আছে। সেই দ্রবণের প্রধান উপাদান কি? ক। আরেকটা আরেকটা তোমার যৌগ আছে, সেটাও ক। এখন দুইটা যৌগই আমি লিখলাম ক, মানে কি যে এদের গাঠনিক উপাদান সেম। ঠিক আছে, অর্থাৎ তোমার যে এদের ভিতর এদের যে গঠনগত যে উপাদানগুলো আছে, অর্থাৎ যে মৌলগুলো দ্বারা এই জিনিসটা গঠিত সেটার উপাদান সেম। ঠিক আছে, ইভেন দেখতেও সেম, সামনে রাখলে দুইটা জিনিস দেখতেও সেম। ঠিক আছে, অর্থাৎ একই ধরনের জিনিস, একই ধরনের জিনিস, একই ধরনের জিনিস। তো এই 1 নাম্বার এটা দিলাম, এটা দিলাম 2 নাম্বার, তো 1 নাম্বার ক দিয়ে এই দ্রবণটা তৈরি করলাম, 2 নাম্বার ক দিয়ে এই দ্রবণটা তৈরি করলাম। তো এইখানে বিজ্ঞানীরা দেখলেন কি, যে যখন এই দ্রবণের ভেতর দিয়ে কোনো একটা আলো প্রবেশ করানো হচ্ছে, যখন এই দ্রবণের ভেতর দিয়ে কোনো একটা আলো প্রবেশ করানো হচ্ছে, এই আলোটা এইভাবে বাম দিকে বেঁকে যাচ্ছে। এই আলোটা কি বাম দিকে বেঁকে যাচ্ছে, এটা হচ্ছে লেফট সাইড, আর নিচের দিকটা হচ্ছে রাইট সাইড। ঠিক আছে, বাম দিকে বেঁকে যাচ্ছে। কিন্তু এই দ্রবণের ভিতর দিয়ে যখন আমি আলো প্রবেশ করালাম তখন এটা ডান দিকে বেঁকে যাচ্ছে। যখন এই দ্রবণে একই জিনিসের দুইটা দ্রবণ বানাইছি, কিন্তু একটা জিনিসের ভেতর দিয়ে আমি যখন আলো প্রবেশ করালাম তখন সেটা বাম দিকে বেঁকে যাচ্ছে, মানে লেফট সাইড। আর যখন আমি এটাকে একই মানে আরেকটা, অর্থাৎ 2 নাম্বার পাত্রের যে দ্রবণটা ছিল ওই একই দ্রবণ, ঠিক আছে, একই দ্রবণ বলতে একই যৌগের দ্রবণ, ঠিক আছে, তার ভিতর দিয়ে যখন আলো প্রবেশ করলাম তখন কি সেটা ডান দিকে বেঁকে যাচ্ছে, তাহলে তো অবশ্যই নিচে ভিতরে একটা ঝামেলা আছে। তো দেখা গেল যে কোনোই ঝামেলা নাই। ঠিক আছে, মানে জিনিসটার গাঠনিক উপাদান সেম, সব উপাদানই সেম, বাট কিছু কিছু বৈশিষ্ট্য একটু আলাদা, কিছু কিছু বৈশিষ্ট্য আলাদা, দুইটা জিনিস কিছু কিছু বৈশিষ্ট্য আলাদা। তখন তারা ভাবলেন যে সমানুতা মানে কি? সমানুতা মানে হচ্ছে সম অনুতা। ঠিক আছে, অর্থাৎ সমান সংখ্যক অণু থাকবে, সমান সংখ্যক মানে সেম জিনিস দিয়ে তৈরি হবে, সমান সংখ্যক অণু থাকবে, সেম জিনিস দিয়ে তৈরি হবে। এটাও সেম জিনিস দিয়ে তৈরি, মানে এরা দুজন পরস্পরের সেম জিনিস দিয়ে তৈরি। ধরো যে এটা হচ্ছে এক অণু কার্বন, এক অণু নাইট্রোজেন, এক অণু হাইড্রোজেন দ্বারা তৈরি, এটা এক অণু কার্বন, এক অণু নাইট্রোজেন, এক অণু হাইড্রোজেন দ্বারাই তৈরি। ঠিক আছে, আবার দুইটা দেখতেও সেম। ঠিক আছে, বাট কিছু কিছু বৈশিষ্ট্যে তাদের কি ভিন্নতা আছে। আর সেই ভিন্নতাটা আমরা খেয়াল করলাম কোথায় গিয়ে, এই যে তোমার যখন হচ্ছে আমরা আলো প্রবেশ করালাম এর ভেতর দিয়ে, তখন দেখলাম যে একটা বাম দিকে বেঁকে যাচ্ছে, একটা ডান দিকে বেঁকে যাচ্ছে। তো তখনই বিজ্ঞানীরা ভাবলো যে তাহলে এটাকে একটা সমানুতার আন্ডারে আমাদের রাখতে হবে,
সেই সমান্তরটাকে আমরা কিভাবে নির্ধারণ করব? সেই সমান্তরটাকে আমরা নির্ধারণ করব হচ্ছে আলোর উপর ভিত্তি করে। এই জন্য এরা দুইজন পরস্পরের কি আলোক সমানুতা, এরা দুইজন পরস্পরের আলোক সমানুতা। আমার কথায় কি বোঝা গেল? ঠিক আছে, এখন এইখানে আরেকটা জিনিস এখন একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে লাইটটা তোমার মানে যে আলোটা তোমার বাম দিকে বেঁকে গেল, ঠিক আছে, অর্থাৎ যে যৌগের ভেতর দিয়ে আলোটা যাওয়ার সময় বাম দিকে বেঁকে গেল, সে যৌগটাকে আমরা বলি হচ্ছে তোমার এল যৌগ। এল যৌগ, এল দিয়ে আমরা কি বুঝি? লেফট। ঠিক আছে, আসলে কিন্তু লেফট না, এল দিয়ে আমরা বুঝি হচ্ছে লেভো। লেভো মানে কি? বামাবর্তী, অর্থাৎ বাম দিকে সে চলে যায়। ঠিক আছে, আর তোমার যে যৌগর ভেতর দিয়ে আলো প্রবেশ করার সময় সেটা ডান দিকে বেঁকে গিয়েছিল, সেটাকে আমরা বলি কি? ডি যৌগ। ডি মানে কি? ডি মানে ডান, আসলে ডান না, ডি মানে হচ্ছে এইভাবে মনে রাখতে পারো, ডি দিয়ে ডান, এল দিয়ে হচ্ছে লেফট। ঠিক আছে, ডান মানে কি? ডান মানে এটা হচ্ছে ডেক্সট্রো। ডেক্সট্রো, আর এটা কি? লেভো। লেভো মানে বাম, ডেক্সট্রো মানে ডান, অর্থাৎ ডানাবর্তী আর বামাবর্তী। ঠিক আছে, তাহলে এই ক যৌগটাকে, এই 1 নম্বরের যে ক যৌগটা ছিল, এটাকে আমরা বলতে পারি তোমার হচ্ছে এল ক, আর এটাকে বলতে পারি আমরা ডি ক। এল ক আর ডি ক। ঠিক আছে, আমার কথা কি এইটুকু পর্যন্ত বুঝতে পারছো? ওকে, আচ্ছা, তাহলে এইটুকু পর্যন্ত বুঝলে তো হয়ে গেল। তাহলে এখন দেখো তোমাদের বইয়ে লিখছে যে আমাদের যে আমরা যে এই যে তোমার নিউক্লিক অ্যাসিড গঠনে যে আমরা পেন্টোজ সুগারটা ব্যবহার করি, অর্থাৎ অ্যাকচুয়ালি রাইবোজ সুগার, সেটা আমরা মেইনলি কোন রাইবোজ সুগারটা থাকে? ডি রাইবোজ সুগার। রাইবোজ সুগার। তাহলে এই ডি রাইবোজ সুগারের ভেতর দিয়ে আমরা যদি আলো প্রবেশ করাই, তাহলে সেটা কোন দিকে যাবে? ডান দিকে যাবে। ঠিক আছে, এমনিভাবে কিন্তু এল রাইবোজ সুগারও আছে, বাট সেটা নিউক্লিক অ্যাসিড গঠনে কোনো ভূমিকা রাখে না। সবসময় মনে রাখবা, প্রকৃতিতে যেগুলো থাকবে, যেমন ডি গ্লুকোজ, এটা প্রকৃতিতে পাওয়া যায়, কিন্তু এল গ্লুকোজ প্রকৃতিতে পাওয়া যায় না। ডি রাইবোজ হচ্ছে তোমার কি? প্রকৃতিতে পাওয়া যায়। ঠিক আছে, এল রাইবোজ কিন্তু প্রকৃতিতে পাওয়া যায় না। তবে এল গ্লুকোজ কিছুটা প্রকৃতিতে পাওয়া যায়। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে প্রকৃতিতে পাওয়া যায়। বলতে কি? উদ্ভিদে পাওয়া যায় না, মানে তোমার এল গ্লুকোজ উদ্ভিদে পাওয়া যায় না, বাট প্রাণীতে পাওয়া যায়। ঠিক আছে, আমার একটু বলতে ভুল হয়েছিল, প্রাণীতে মেবি পাওয়া যায়, হ্যাঁ প্রাণীতে পাওয়া যায়, বাট উদ্ভিদে কিন্তু পাওয়া যায় না। ঠিক আছে, বাট ডি রাইবোজের ক্ষেত্রে এটা প্রকৃতিতে পাওয়া যাবে, কিন্তু এল রাইবোজ যেটা, সেটা কিন্তু কখনোই প্রকৃতিতে পাওয়া যায় না। এটা প্রকৃতিতেই পাওয়া যায় না, মানে এটা কোথায় থাকে? এটা হচ্ছে ল্যাবরেটরিতে উৎপন্ন করা যায়, ল্যাবরেটরিতে উৎপন্ন করা যায়, আর এটা হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়। ঠিক আছে, এটা হচ্ছে ল্যাবরেটরিতে উৎপন্ন করা যায়, আর ওটা হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়। আর গ্লুকোজের ক্ষেত্রে জিনিসটা আলাদা, দুইটাই প্রকৃতিতে পাওয়া যেতে পারে, একটা হচ্ছে প্রাণীতে থাকে, একটা হচ্ছে উদ্ভিদে থাকে, এই তো পার্থক্য। আচ্ছা, তাহলে আমাদের এইটুক মোটামুটি গেল। এখন তো বুঝলা ডি আর এল তো বুঝলা, এখন আমরা আমাদের কাছে এরকম দুইটা হচ্ছে গাঠনিক সংকেত দিয়ে রাইবোজ সুগার দিয়ে দিল, 1 2 3 4 5 CH2OH OH। আমাদের এইভাবে হচ্ছে গাঠনিক সংকেত দিয়ে দুইটা রাইবোজ সুগার দিয়ে দিল, দুইটা না, আর একটা লিখতে হবে তো, CHO COH OH ধরো OH। তো এর ভিতরে ডি কোনটা আর এল কোনটা? ঠিক আছে, অর্থাৎ ডি রাইবোজ সুগার কোনটা আর এল রাইবোজ সুগার কোনটা, এইটা নির্ধারণ করবে দূরবর্তী কাইরাল কার্বন। এটাকে নির্ধারণ করবে, এটা নির্ধারণ করবে দূরবর্তী কাইরাল কার্বন। আমার কথা কি বুঝতে পারতেছো? তাহলে এইখানে দূরবর্তী কাইরাল কার্বন আমরা কোনটা বলছিলাম? আমরা বলছিলাম এই যে 4 নাম্বার যে কাইরাল কার্বনটা, এটাকে আমরা বলছিলাম কি? দূরবর্তী কাইরাল কার্বন। খেয়াল করো, কাইরাল কার্বনে এই যে দূরবর্তী যে কাইরাল কার্বনটা আছে, এইটার এই হাইড্রক্সিল আয়নটা,
এই হাইড্রক্সিল যে আয়ন নাম আর কি মূলকটা, এই মূলকটা তোমার মেইনলি আমাদের বলে দিবে যে কোনটা এল রাইবোস আর কোনটা ডি রাইবোস, এই মূলকটা আমাকে বলে দিবে। এইটা যদি ডান দিকে থাকে, ও এইচ মূলকটা যদি ডান দিকে থাকে, তাহলে এটাকে আমি বলবো কি ডি রাইবোস। দূরবর্তী কাইরাল কার্বনের ও এইচ, শুধু রাইবোস সুগারের ক্ষেত্রে না, কিন্তু গ্লুকোজের ক্ষেত্রেও সেম নিয়ম, শুধু গ্লুকোজ না, বাকি যত সুগার আছে সব ক্ষেত্রে একই নিয়ম। এই দূরবর্তী কাইরাল কার্বনের ও এইচ মূলকটা যদি ডান দিকে থাকে সেটাকে আমি বলবো কি ডি রাইবোস, আর ও এইচ মূলকটা যদি বাম দিকে থাকে সেটাকে আমি বলবো কি এল রাইবোস। ঠিক আছে, এইটুক পর্যন্ত বোঝা গেল? ওকে, আচ্ছা। এখন তোমাদের মধ্যে কেউ একজন আমাকে বলো ডায়াস্টেরিওমার কি? ডায়াস্টেরিও তোমরা তো পড়ছো মনে হয়, ডায়াস্টেরিওমার, এনানসিওমার, এগুলো পড়ছো না? আচ্ছা ঠিক আছে, মনে না থাকলে আমি বলতেছি। এখন আরও দুইটা টার্ম আছে, সেটা হচ্ছে কি ডায়াস্টেরিওমার আর একটা হচ্ছে এনানসিওমার। ডায়াস্টেরিওমার আর এনানসিওমার। এনানসিওমারটা ফার্স্টে আমি আগে বলি। এনানসিওমার এগুলো কিন্তু সবই হচ্ছে সবগুলাই হচ্ছে তোমার কার ভিতর পড়বে, সবগুলাই হচ্ছে তোমার মেইনলি সমানতার মধ্যেই কিন্তু পড়বে এবং আলোক সমানতার মধ্যেই পড়বে। খেয়াল করো, আমি যদি এইভাবে হাত দেই, আমি যদি আমার তোমার ধরো যে এটা হচ্ছে দর্পণ, অবশ্যই দর্পণ। দর্পণ হলে কি হবে, আমি যদি এইভাবে সামনে একটা হাত দেই, এই আঙুলটা এই আঙুলের উপর পড়তেছে, এই আঙুলটা এই আঙুলের উপর পড়তেছে, আমার ছায়াটা খেয়াল করো, ছায়াটা ভালো মতো খেয়াল করো। এই যে থাম যেটা, বুড়ি আঙ্গুল যেটা আর কি, সেটা বুড়ি আঙ্গুলের যে প্রতিবিম্বটা, সেটা বুড়ি আঙ্গুলের প্রতিবিম্বটা ওই সাইডে হয়েছে, এইটাটা ওইটার উপরে হয়েছে। অর্থাৎ আমি যদি এইভাবে এইখানে রাখি, এইখানে যদি রাখি, এইখানে রাখলে জিনিসটা হবে কেমন, এইভাবে রাখলাম, তাহলে জিনিসটা হচ্ছে দেখতে, জিনিসটা দেখতে হচ্ছে এরকম হবে। ঠিক আছে, এরকম হবে। এখন এই জিনিসটাকেই, অর্থাৎ আরও আরও ক্লিয়ারলি বলি, আমি যদি এখানে একটা কোনো ধরো যে একটা আয়না আছে, সামনে একটা আয়না আছে, আমি যদি আয়নার সামনে এই হাতটা রাখি, তাহলে ঠিক এরকম একটা প্রতিবিম্ব তৈরি হবে। খেয়াল করতেছো কি, এরকমই একটা কিন্তু প্রতিবিম্ব তৈরি হবে, এই হাতের মতো, এই হাতের মতো একটা প্রতিবিম্ব তৈরি হবে। এখন এই দুইটা প্রতিবিম্ব দেখো, একটার উপর একটা কিন্তু কি সমপতিত হয়, অর্থাৎ একটার উপর একটা সমাপতিত হয়। ঠিক আছে, এরকম হয় না, কখনো এরকম হয় না, বা আলাদা হয় না, এরকম আলাদা হয় না। অর্থাৎ এই যে থাম্বের উপর থাম্বি পড়বে, তারপরে হচ্ছে তোমার ইন্ডেক্স ফিঙ্গারের উপর ইন্ডেক্স ফিঙ্গার পড়বে, মিডল ফিঙ্গারের উপর মিডল ফিঙ্গার পড়বে, রিং ফিঙ্গারের উপর রিং ফিঙ্গার পড়বে, তারপর স্মল ফিঙ্গারের উপর স্মল ফিঙ্গারটাই পড়বে। ঠিক আছে, তাহলে কোনো একটা যৌগ যদি এরকম দর্পণ প্রতিবিম্ব হয়, সেটাকে আমরা বলি কি এনানসিওমার, সেটাকে আমরা বলি কি এনানসিওমার। এখন একটা জিনিস মজার বিষয় কি, তো এই তো দর্পণ প্রতিবিম্ব, অর্থাৎ একটা যৌগের উপর আরেকটা যৌগ সমপতি, ধরো যে এই একটা যৌগ, তার এই আঙুলগুলো আছে, তার এই হাতগুলো আছে। ঠিক আছে, তো ওই যৌগের দর্পণ প্রতিবিম্ব হচ্ছে এইটা, তার ওই আঙুলগুলো আছে, হাতগুলো আছে, তো একটার উপর একটা সমাপাতিত হইলো, অর্থাৎ সমান সমানভাবে মিলে গেল। এখন এই দুইটা যৌগকে যদি আমি সামনে থেকে দেখি, ধরো যে এই যে সামনে থেকে আনলাম, সামনে থেকে দেখি, তাহলে খেয়াল করো, আমার বুড়ি আঙ্গুল যেটা বা থাম যেটা, সেটা হচ্ছে কি আমার রাইট সাইডে, কিন্তু এই যৌগের ক্ষেত্রে থামটা কোন দিকে, এই থামটা কিন্তু লেফট সাইডে। ঠিক আছে, তারা কিন্তু পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, কিন্তু সামনে থেকে যখন আমি দুইটা যৌগকে আমাকে আমাকে যখন দুইটা যৌগ দেখানো হবে সামনে থেকে, তখন তারা কিন্তু তাদের যে তোমার আঙ্গুলের যে ডিরেকশনগুলো ছিল, লেফট রাইট যে ডিরেকশনগুলো আছে, এই ডিরেকশনগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো দর্পণ প্রতিবিম্বের ক্ষেত্রে তাহলে আমরা একটা এখন উদাহরণ দিই, এইটুকু পর্যন্ত হয়তো বুঝতে পারছো, তো একটা উদাহরণ দেই। সেটা হলো ধরো ধরো যে রাইবোজ দিয়ে দিই, 1 2 3 4 5, আচ্ছা দেখা যাচ্ছে না 5 নাম্বার, 1 2 3 4 5। ও আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, যে দর্পণ প্রতিবিম্বের ক্ষেত্রে আমরা এই মূলকটা, এই যে মূলক আর এই যে তোমার মূলক, ঠিক আছে, এই দুইটা মূলককে আমরা কাউন্ট করবো না। আমরা দর্পণ প্রতিবিম্ব নিয়ে চিন্তা করব যখন, তখন হচ্ছে মেইনলি আমরা কাইরাল কার্বন নিয়ে চিন্তা করব। ঠিক আছে, বাকিগুলো আমাদের ধরার মধ্যে গোনার মধ্যে রাখবো না। ঠিক আছে, মেইনলি কাইরাল কার্বন নিয়ে চিন্তা করব। ওকে, তাহলে তাহলে
এখানে যেটা হবে এখন খেয়াল করো, তাহলে এইটার দর্পণ প্রতিবিম্ব এই যৌগটার বা এই রাইবোসটার, এটা তো ডি রাইবোস, ঠিক আছে, ডি রাইবোস। এই রাইবোসটার যখন আমরা দর্পণ প্রতিবিম্ব, এই রাইবোসটার যখন আমরা দর্পণ প্রতিবিম্ব লিখতে যাব তখন কেমন দেখা যাবে খেয়াল করো। সিএইচও লিখলাম, সিওএইচ এইচ, সিওএইচ এইচ, সিএইচ ওএইচ, CH2OH। খেয়াল করো যে এইখানে OH-গুলো যে সাইডে ছিল এইখানে কিন্তু OH-গুলা তার উল্টা পাশে আসে। এখন এই দুইটা যৌগকে যদি আমি একটার উপর একটা ফেলাই দেই তাহলে দেখো OH-টা ঠিকই গিয়ে এই OH-এর উপর পড়বে, এই H-টা গিয়ে এই H-এর উপর পড়বে, এই H-টা গিয়ে আবার এই H-এর উপর পড়বে, এই OH-টা গিয়ে আবার এই OH-এর উপর গিয়েই কিন্তু ঠিকভাবেই পড়ে যাবে, ঠিক আছে। তাহলে এই দুইটাকে আমরা পরস্পরের কি বলতে পারি, এনানসিওমার বলতে পারি, এনানসিওমার বলতে পারি। কথা কি বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না? ঠিক আছে, তাহলে এনানসিওমার বোঝা গেল। এখন যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ডায়াস্টেরিওমার কি। তাইলে ডায়াস্টেরিওমার অবশ্য লাগবে না, তারপরে একটু আমি বলে রাখি ডায়াস্টেরিওমার জিনিসটা কি। ধরো যে এই হচ্ছে কার্বন, CHO, OH, 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 CH2OH, CHO, আচ্ছা এইখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আমি তিনটা যৌগ লিখে রাখছি, সবগুলাই কি, সবগুলাই কিন্তু দেখো OH সবগুলাই ডান দিকে, তাহলে সবগুলাই হচ্ছে 1 2 3 4 5 সবগুলাই হচ্ছে ডি রাইবোস, ডি রাইবোস, ঠিক আছে, সবগুলাই কি, সবগুলাই হচ্ছে ডি রাইবোস। কিন্তু একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস, আচ্ছা এইটা একটু ভুল হয়েছে, দাঁড়াও, একটা ঠিক আছে, এখানে খেয়াল করো। এখন দেখো সবগুলোর ক্ষেত্রে OH-টা অর্থাৎ দূরবর্তী কাইরাল কার্বনটা হচ্ছে কি ডান দিকে, মানে সবগুলো ডি রাইবোস। কিন্তু সবগুলো ডি রাইবোস হলেও বাকি কার্বনের যে তোমার অক্সিজেন আর হাইড্রোক্সিল আয়নের যে তোমার যে কম্বিনেশন, সেই কম্বিনেশনটা কিন্তু ঠিক নেই। দেখো প্রথমটার ক্ষেত্রে সবগুলাই ডান দিকে ছিল, দ্বিতীয়টার ক্ষেত্রে 1 নাম্বারের হাইড্রোক্সিল মূলকটা হচ্ছে বাম দিকে, বাকি সবগুলো ডান দিকে। তৃতীয় নাম্বারে কি 1 নাম্বারটা ডান দিকে, 2 নাম্বারটা ডান দিকে, কিন্তু সরি 2 3 নাম্বারটা ডান দিকে, কিন্তু 2 নাম্বারটা আবার বাম দিকে, ঠিক আছে। তাহলে কিন্তু তিনটাই কিন্তু আবার পার্থক্য আছে, পার্থক্য আছে না, পার্থক্য কিন্তু আছে, তিনটার ভিতরেই কিন্তু পার্থক্য আছে। তাহলে এই যে পার্থক্যটা, এই পার্থক্যগুলোকে, এই জন্য এই তিনটাকে একে অপরের কি বলা হয়, ডায়াস্টেরিওমার বলা হয়, তিনটাকে একে অপরের ডায়াস্টেরিওমার বলা হয়। অর্থাৎ দেখো ডি রাইবোজের ভিতর বা ডি যে শ্রেণী বিভাগটা আমরা করলাম আলোক সমানতা, তার ভিতরেও কিন্তু পার্থক্য, তার ভিতরে যে পার্থক্যকরণের প্রক্রিয়া সেটাকে আমরা বলছি কি ডায়াস্টেরিওমার। তাহলে কি দেখো এখানে কিন্তু OH মূলকগুলো কিন্তু সেম আছে, OH মূলকগুলো সেম আছে, এবং এরা কিন্তু কেউ কারোর দর্পণ প্রতিবিম্ব না। খেয়াল করে দেখো কেউ কারো কিন্তু দর্পণ প্রতিবিম্ব না, সম্ভবই না, দর্পণ প্রতিবিম্ব হবে না, ডায়াস্টেরিওমার কখনো দর্পণ প্রতিবিম্ব হবে না। তাদের ক্ষেত্রে কি হয়েছে দেখো, তাদের ক্ষেত্রে OH মূলকগুলো যে আছে, জাস্ট দেখো প্রথমটার ক্ষেত্রে তিনটাই সেম দিকে, দ্বিতীয়টার ক্ষেত্রে প্রথমটা উল্টা দিকে, তৃতীয়টার ক্ষেত্রে দ্বিতীয়টা আবার উল্টা দিকে, ঠিক আছে। বাট পরেরটার ক্ষেত্রে তো আমি আর এটা আর উল্টাইতে পারি না, এটা উল্টালে তো আর সেটা ডি রাইবোস সুগার থাকলো না, সেটা কি এল রাইবোস সুগার হয়ে গেল, ঠিক আছে। এইভাবে এল রাইবোস সুগারকেও আমরা মানে এল রাইবোস সুগারেরও এইভাবে অনেকগুলো ডায়াস্টেরিওমার আছে। কথা কি বুঝতে পারছো? ওকে, তাহলে এই হলো ডায়াস্টেরিওমার। এখন এইখানে আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, সেটা হলো এপিমার কি, এপিমার, এপিমার
ঠিক আছে। যখন এই এমিল তোমার হচ্ছে ফিশার মানে ফিশার মানে ফিশার গঠন দিয়ে যখন আমরা এগুলোকে ব্যাখ্যা করব, তখন যদি পরস্পর দুইটা ডায়াস্টেরিওমার থাকে, অর্থাৎ পরপর দুইটা ডায়াস্টেরিওমার যদি এমন হয় শুধুমাত্র একটা কার্বনের উপর ভিত্তি করে তাদের ক্লাসিফিকেশন করা হয়েছে। দেখো এই কার্বনের বাকি যে কার্বনগুলো আছে, এইটা 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 এই কার্বনগুলো যে আছে, এই কার্বনের সাথে হাইড্রোজেন আর অক্সিজেনের যে ওরিয়েন্টেশন বা হাইড্রোজেন আর অক্সিজেন যেভাবে আছে বা এইখানেও কিন্তু সেমভাবেই তারা অবস্থান করতেছে। শুধু একটা কার্বনের ক্ষেত্রেই কিন্তু এই হাইড্রোক্সিল আয়ন আর হাইড্রোজেনের তোমার অবস্থানগত পার্থক্যের তৈরি হয়েছে। ঠিক আছে, একটা কার্বনের ক্ষেত্রে, এই যে এই কার্বনটার ক্ষেত্রে, এই দুটার ক্ষেত্রে এই কার্বনটার ক্ষেত্রে, আবার এই দুটার ক্ষেত্রে এই কার্বনটার ক্ষেত্রে, এই কার্বনটার ক্ষেত্রে। ঠিক আছে, তো এই যে পার্থক্যটা যে তৈরি হয়েছে এই দুটার ক্ষেত্রে আর কি, এই দুটার ক্ষেত্রে হচ্ছে এই কার্বনটাতে, এই দুটার ক্ষেত্রে। ঠিক আছে, এই যে পার্থক্যকরণটা যে তৈরি হয়েছে পরস্পরের মধ্যে, যে দুইটা পার্থক্যকরণ তৈরি হয়েছে, এই পার্থক্যকরণকে আমরা মানে এই দুইটাকে তখন আমরা কি বলবো, পরস্পরের এপিমার। অর্থাৎ এপিমারও কিন্তু এক ধরনের ডায়াস্টেরিওমার, পরস্পরের কি বলবো, এপিমার। এই দুইটা পরস্পরের কি বলবো, এপিমার। কারণ কি, ডায়াস্টেরিওমার তো অনেক হইতে পারে। ঠিক আছে, কিন্তু যদি একটা কার্বন, সিঙ্গেল একটা কার্বনের সাথে যে হাইড্রোক্সিল আয়ন বা হাইড্রোজেন আয়ন যে আছে, তাদের অবস্থানগত পার্থক্যের কারণে যদি দুইটা ভিন্ন ভিন্ন কনফিগারেশনের সৃষ্টি হয়, সেটাকে আমরা কি বলবো, পরস্পরের এপিমার। বোঝা গেল কথা? এখন তাহলে হচ্ছে আমরা এখন ইয়েতে চলে যাব। এখন হচ্ছে কিভাবে তোমাদের এই যে তোমাদের যে বর্তুলাকার যে গঠনটা আছে, বাংলায় বললাম বর্তুলাকার বা সার্কুলার যে গঠনটা আছে, ঠিক আছে, সেই গঠনটা কিভাবে হয় সেটা হচ্ছে আমরা এখন ব্যাখ্যা করার ট্রাই করব। এই হচ্ছে কার্বন, এই কার্বন, এই কার্বন, এই কার্বন, 1 2 3 4 5, CHO, OH, H, OH, H, OH, H, CH2, OH। এইখানে হচ্ছে দূরবর্তী কার্বন কোনটা, এইটা। কথা তো শোনা যাচ্ছে নাকি, না শোনা যাচ্ছে না? সরি, দূরবর্তী কাইরাল কার্বন। ঠিক আছে, গুড। আচ্ছা, দূরবর্তী কাইরাল কার্বন হচ্ছে 4 নাম্বার কার্বনটা হচ্ছে দূরবর্তী কাইরাল কার্বন। যখন এরা জলীয় দ্রবণে অবস্থান করে, ঠিক আছে, যখন এরা জলীয় দ্রবণে অবস্থান করে, ঠিক আছে, তখন কি হয়, এই যে দূরবর্তী কাইরাল কার্বন যে আছে, সেটা হচ্ছে 1 নাম্বার যে কার্বন থাকবে, এই 1 নাম্বার কার্বনের সাথে কি করবে, 1 নাম্বার কার্বনের পাশে মানে পাশে আসার ট্রাই করবে। অর্থাৎ এই 1 নাম্বার কার্বন আর 4 নাম্বার কার্বন পরস্পরের সাথে আকর্ষিত হবে। অর্থাৎ যখন তারা জলীয় দ্রবণে থাকবে বা যে কোনো দ্রবণে থাকবে, ঠিক আছে, তারা কি করবে, পরস্পরের মধ্যে কি আকর্ষণ অনুভব করবে এবং তারা কি একত্রিত হয়ে তাদের মাঝখানে একটা কি অক্সিজেন বন্ড তৈরি করবে বা অক্সিজেন বন্ড না, আসলে অক্সিজেন সেতু তৈরি করবে আর কি। জিনিসটা কেমন, জিনিসটা তখন দেখতে হবে এই রকম। জিনিসটা তখন দেখতে হবে কি এইরকম। দেখো, এইটা হচ্ছে আমার 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা সেই 4 নাম্বার, আর এটা সেই 5 নাম্বার। আমি কি বলছিলাম, আমি বলছিলাম যে 1 নাম্বার 4 নাম্বারের প্রতি আকর্ষণ অনুভব করবে। দেখো, এই 1 নাম্বারের সাথে কিন্তু 4 নাম্বার আকর্ষণ অনুভব করছে এবং তাদের সাথে যা ছিল তারা সব সেগুলোকে ফেলাই দিছে। অর্থাৎ দেখো, 1 নাম্বার যে কার্বনটা ছিল, 1 নাম্বার কার্বনের এই OH যেটা আছে, এই OH সেটা কি 4 নাম্বার যে কার্বন ছিল, এই 4 নাম্বার কার্বনের OH এর সাথে বিক্রিয়া করছে। তাহলে দুইটা OH থাকলে আসলে হয় কি, দুইটা OH থাকলে কি হয়, H2O+O। এটাই তো হয় নাকি, এটাই তো হবে, H2O+O। পানি তো পানি হিসাবে বের হয়ে গেল, পানি আউট। তাহলে মাঝখানে থাকলো কি অক্সিজেন যেহেতু হচ্ছে -2, তাহলে তারা হচ্ছে পরস্পরের সাথে দুইটার সাথে হচ্ছে কি করবে, মানে বন্ড গঠন করবে, দুইটার সাথে হচ্ছে বন্ধন তৈরি করবে। ঠিক আছে, আর বাকি এর সাথে এসে কি যুক্ত হবে, যেহেতু এখানে হচ্ছে হাত ফাঁকা হয়ে গেছে, তাহলে এটার সাথে এসে যুক্ত হবে কি OH
সরি হ্যাঁ, এটার সাথে যুক্ত হয়ে যাবে কি OH-টা নতুন করে হচ্ছে 1 নাম্বার কার্বনে এসে কি যুক্ত হয়ে যাবে। অর্থাৎ এইখানে মেইনলি যেটা হয় OH-টা মেইনলি বের হয় না, এইখানে যেটা হয় একটু ভুল লিখে ফেলছি আমি। এইখানে যেটা হয় সেটা হচ্ছে এইভাবে থাকে, তো এখানে মেইনলি অক্সিজেনটা বের হয়ে যায়, ঠিক আছে। এইখানে মেইনলি অক্সিজেনটা বের হয়ে গিয়ে এটার সাথে যুক্ত হয়, এটার সাথে যুক্ত হয়ে তোমার কি এই OH প্লাস O, ঠিক আছে, O2, ঠিক আছে। এখানে মেইনলি কি গঠন করে, পানি গঠন করবে, পানি গঠন করে পানি হিসাবে বের হয়ে যাবে। আর একটা কি অক্সিজেন তোমার কি সেতু তৈরি করবে, অক্সিজেন সেতু তৈরি করবে, যারা কি 1 নাম্বার কার্বন আর 4 নাম্বার কার্বনের সাথে কি একটা বন্ড তৈরি করবে, ঠিক আছে। আর বাকি এইচ তো এইচের জায়গায় আছে, দেখো 1 নাম্বার কার্বনে এইচের জায়গায় আছে, আর অতিরিক্ত হিসাবে হাইড্রক্সিল আয়ন একটা বাইরে থেকে চলে আসবে, ঠিক আছে। অর্থাৎ এইখানে হচ্ছে তোমার যেহেতু জলীয় দ্রবণ, সেখানে তো আর পানির বা হাইড্রক্সিল আয়ন বা হাইড্রোজেন আয়নের অভাব নাই, ঠিক আছে। তারা কি করে, তারা হচ্ছে তোমার হচ্ছে সাপ্লাই দেয় আর কি, যে জিনিসগুলো দরকার তারা সেই জিনিসগুলো হচ্ছে বাইরে থেকে সাপ্লাই দেয়। অর্থাৎ তোমার আলটিমেটলি গঠনটা হয় কি, আলটিমেটলি গঠনটা হয় হচ্ছে তোমার এইখানে একটা এর সাথে 4 হচ্ছে 4 হচ্ছে মানে তোমার হচ্ছে যুক্ত হবে কি দিয়ে, অক্সিজেন সেতু দ্বারা যুক্ত হবে। আর সেই 1 নাম্বার কার্বনের সাথে অতিরিক্ত একটা হাইড্রক্সিল আয়ন এসে যুক্ত হয়ে যাবে। কথা কি বুঝতে পারলা? ভাইয়া ক্লিয়ার না। কোনটা ক্লিয়ার না? আমি এই যে 1 নাম্বার থেকে 4 নাম্বারে সেতুটা। আচ্ছা এইটুক ভুলে যাও, যা বলছি সব ভুলে যাও। তোমার এইখান থেকে অক্সিজেন চলে গেল, এইখান থেকে যখন অক্সিজেন চলে গেল, এই কার্বনের হাত ফাঁকা হইলো কয়টা, কার্বনের হাত ফাঁকা হয়ে গেছে দুইটা হাত ফাঁকা হয়েছে। একটা হাত দিয়ে সে কার সাথে গঠন করলো, আর এইখান থেকে হচ্ছে হাইড্রক্সিল আয়ন চলে গেল, এখান থেকে কি চলে গেল, এখান থেকে হচ্ছে হাইড্রক্সিল আয়ন চলে গেল। তাহলে এইখানে হাত ফাঁকা হয়েছে কয়টা, একটা। তাহলে এই যে তোমার পরবর্তীতে কি হয়, এখানে তো দুইটা হাত ফাঁকা হয়েছে, পরবর্তীতে অক্সিজেনের সাথে একটা হাত যুক্ত হয় বাইরে থেকে, এই অক্সিজেনটা বাইরে থেকে আসছে, ঠিক আছে। এই অক্সিজেনের সাথে একটা হাত যুক্ত হয়, আর অক্সিজেনের তো তোমার আরেকটা তোমার কি হাত ফাঁকা আছে, বাইরে থেকে যে অক্সিজেনটা আসছে সেটার কি আরেকটা হাত ফাঁকা আছে না। এটা আমি অন্য কালার দিয়ে দিলাম, সবুজ কালার। হ্যাঁ, সেটা কার সাথে গিয়ে যুক্ত হবে, এই 4 নাম্বারের সাথে গিয়ে যুক্ত হবে। এখন এইখানে তো কার্বনের আরেকটা হাত ফাঁকা, সেখানে এসে কি যুক্ত হবে, OH যুক্ত হয়ে যাবে। এটাকে আমি লিখছি এইভাবে। এখন কি বোঝা গেল? ভাইয়া বুঝা গেছে। না বোঝা গেলে বলো আবার, সমস্যা নেই। না না আচ্ছা ঠিক আছে, তাহলে এখন খেয়াল করো, এখানে তো খুব সুন্দরভাবে আমরা একটা রাইবোজ সুগার পেয়ে গেলাম। এখন এই যে 1 নাম্বার কার্বন যে আছে, এই যে 1 নাম্বার যে কার্বন আছে, এই 1 নাম্বার কার্বনের এই যে হাইড্রক্সিল যে আয়নটা আছে, এই হাইড্রক্সিল আয়নের অবস্থানের উপর ভিত্তি করে, আচ্ছা তার আগে বলো তো আমরা এটা কোন রাইবোজ সুগার এখানে আঁকাইছি, এটা কি ডি রাইবোজ সুগার আঁকাইছি না এল রাইবোজ সুগার আঁকাইছি, সেটা বলো। হ্যাঁ, এটা অবশ্যই ডি রাইবোজ সুগার আঁকাইছি, রাইবোজ সুগার। কারণ ডি রাইবোজ সুগার না যদি আঁকাইতাম তাহলে তো ওইভাবে আমি ওই বন্ডটাই গঠন করতে পারতাম না, এই মাঝখানে যে বন্ড গঠন হবে এই বন্ডটাই তো আমি গঠন করতে পারতাম না, ঠিক আছে। এটা হচ্ছে কি ডি রাইবোজ সুগার। এখন এইখানে খেয়াল করো, এই যে 1 নাম্বার কার্বনের যে হাইড্রক্সিল আয়ন আছে, এখন এই হাইড্রক্সিল আয়নটা তো আমি উপরে মানে তোমার নিচেও দিতে পারি, এটা তো এইখানেও দিতে পারি, আবার হাইড্রক্সিল আয়নটা আবার উপরেও দিতে পারি, আবার হাইড্রক্সিল আয়নটা আমি কি আবার নিচেও দিতে পারি। তাহলে এইখানে তাহলে দেখা যাচ্ছে যে হাইড্রক্সিল আয়নের উপর ভিত্তি করে, হাইড্রক্সিল মূলকটার উপর ভিত্তি করে, হাইড্রক্সিল মূলকটার উপর ভিত্তি করে ডি রাইবোজ সুগারকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, ডি রাইবোজ সুগারকে কি আবার দুইটা ভাগে ভাগ করা যায়, একটা কি আলফা আর একটা কি বিটা, একটা কি আলফা একটা হচ্ছে কি বিটা, একটা হচ্ছে আলফা একটা হচ্ছে বিটা। এখন এইখানে মজার বিষয় যেটা, মজার বিষয় হলো এটাই যে তোমার যখন হাইড্রক্সিল আয়নটা যখন নিচে থাকবে, হাইড্রক্সিল আয়নটা যখন নিচে থাকবে তখন এটাকে আমরা বলি কি আলফা, এটাকে আমরা কি বলি আলফা গঠন, এটাকে আমরা কি বলি আলফা গঠন। আর হাইড্রক্সিল আয়নটা যখন এইভাবে উপরে থাকবে তখন এটাকে আমরা কি বলবো বিটা গঠন, ঠিক আছে, অর্থাৎ রাইবোজের বিটা গঠন বা বিটা স্ট্রাকচার। এখন এই যে আলফা বিটা এরাও কিন্তু পরস্পরের, আমরা বলছিলাম না এপিমার, বলছিলাম না এপিমার, মনে আছে আমরা যখন ওই তোমার সমানুতা পড়তেছিলাম তখন এপিমার কথাটা বলছিলাম না।
হ্যাঁ, তো এরা হচ্ছে পরস্পরের এপিমার। আর এই সার্কেলিক বা সার্কেলের যে বা তোমার চাকরিক গঠনের যে এপিমারগুলো আছে, এই এপিমারকে আমরা বলি কি এনোমার। অর্থাৎ এই আলফা বিটাকে আমরা পরস্পরের এনোমার বলি, এনোমার। ভাইয়া আলফা বিটা এটা তো আমরা ফার্স্ট কার্বনের হাইড্রোক্সিল গ্রুপের উপরে ডিপেন্ড করে আমরা হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। তো ফার্স্ট কার্বনের হাইড্রোক্সিল গ্রুপের উপর ভিত্তি করে আমরা হচ্ছে এই আলফা বিটাকে ভাগ করতেছি। আমরা বলছিলাম না এপিমারে কি বলছিলাম, মনে আছে? এপিমারের কথাটা মনে আছে? এপিমারে বলছিলাম যে তোমার 1 2 3 4 5 এপিমারে সব কিছু সেম থাকবে, এপিমারে সব কিছু সেম থাকবে, শুধুমাত্র একটা কার্বনের হাইড্রোজেন আর অক্সিজেন মানে হাইড্রোক্সিল আয়ন আর কি তোমার হাইড্রোজেন আয়নের পারস্পরিক কি চেঞ্জ ঘটবে, অর্থাৎ সব কিছু সেম। এই হাইড্রোক্সিল আয়ন হাইড্রোজেন সব কিছু সেম, এদিকে হাইড্রোজেন হলো, এদিকে হচ্ছে হাইড্রোক্সিল আয়ন হলো বা হাইড্রোক্সিল মূলক হলো। তাহলে এই দুটোকে আমরা পরস্পরের এপিমার বলছিলাম না, মনে আছে? তাহলে এইখানেও দেখো যে সব কিছু সেম, জাস্ট এখানে হাইড্রোক্সিল আয়নটা একবার উপরে গেছে আর হাইড্রোক্সিল আয়নটা একবার নিচে আসছে, অর্থাৎ একটা কার্বনের উপরে ভিত্তি করে আমরা কি করলাম, এখানেও কি করছিলাম, একটা কার্বনের উপর ভিত্তি করে, একটা কার্বনের উপর ভিত্তি করে বা পরস্পর এক জোড়া কার্বনের উপর ভিত্তি করে আমরা এপিমার হিসাব করছিলাম। আর এইখানেও কিন্তু পরস্পর এক জোড়া কার্বনের উপর ভিত্তি করেই কিন্তু আমরা এপিমার হিসাব করছি। বাট এইখানে দুইটাই এপিমার, কিন্তু যখন আমরা এরকম তোমার কি বলে সরল রৈখিক গঠনে যখন আমরা কথা বলবো তখন সেটাকে বলি আমরা এপিমার। আর যখন হচ্ছে সেই মানে যখন সেটাকে চাকরিক গঠন নিয়ে কথা বলবো তখন সেটাকে আমরা বলি কি অ্যানোমার। অ্যানোমার সেম জিনিস, কিন্তু এপিমার অ্যানোমার সেম জিনিস, জাস্ট একটা হচ্ছে চাকরিক গঠনের ক্ষেত্রে আর একটা কি এই সরল রৈখিক গঠনের ক্ষেত্রে। কথা কি বুঝতে পারলা? ওকে, তাহলে এখন কিভাবে তোমাদের বেটা ডি রাইবোসটা নামকরণ করা হয়েছে এখন কি বুঝতে পারছো? আমি জাস্ট এই নামকরণটাই তোমাদের পড়াইলাম এতক্ষণ। নামকরণটা পড়ানোর একটা দরকার ছিল হচ্ছে এই জন্য, তোমরা যখন তৃতীয় অধ্যায়ে যাবা তোমরা দেখবে যে তোমাদের নামকরণ নিয়ে আর কোনো ঝামেলাই নেই। ওই জায়গায় আমি যা এতক্ষণ বললাম সব জিনিস ওইখানে আছে, সব ঠিক আছে, বরং একটু বেশি বলছি আমি। আর এই যে তোমাদের যে একটা চ্যাপ্টার যাইতে হয়তো বা টাইম লাগতেছে, কিন্তু তোমরা যখন সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার, ফোর্থ চ্যাপ্টার যে চ্যাপ্টারই পড়বা দেখবে যে তোমাদের অর্ধেক পড়া অলরেডি ক্লিয়ার। বিশেষ করে তোমার যখন তুমি সেকেন্ড চ্যাপ্টার পড়তে যাবা দেখবে যে তোমাদের 80% পড়াই শেষ। আবার যখন থার্ড চ্যাপ্টারে যাবা দেখবে যে তোমাদের 50% পড়া শেষ, জাস্ট এই একটা চ্যাপ্টার পড়ার কারণে কিন্তু। আর এই জন্য বলছিলাম যে এই চ্যাপ্টারটা হচ্ছে একদম বেসিক, ঠিক আছে? আচ্ছা, এখন এইখানে দেখো তোমাদের বইয়ে একটা কথা বলছে যে পেন্টোজ সুগার ফসফরিক অ্যাসিডের সাথে অ্যাস্টার গঠনে সক্ষম। অ্যাস্টার কি? অ্যাস্টার কি মানে অ্যাস্টারের কার্যকরী মূলকটা কি? অ্যাস্টার তো একটা জৈব যৌগ, অ্যাস্টারের কার্যকরী মূলকটা কি? আর ও আর অ্যাস্টার, আর ও আর কিভাবে হলো অ্যাস্টার? আর সি ডাবল ও আর, হ্যাঁ এইটা হলো অ্যাস্টার, ঠিক আছে। আর সি ডাবল আর এটাকে বলা হয় অ্যাস্টার। বাট এইটা কখন অ্যাস্টার? এটাকে আমরা অ্যাস্টার বলি তখনই, বা এই অ্যাস্টারটা কখন মানে কিভাবে উৎপন্ন হয়, অর্থাৎ যখন একটা জৈব অ্যাসিডের সাথে যখন একটা জৈব যৌগ বিক্রিয়া করে, বিশেষ করে হচ্ছে জৈব অ্যাসিডের সাথে যখন তোমার জৈব অ্যাসিডের সাথে কি কি বিক্রিয়া করতে পারে, কি বিক্রিয়া করে অ্যাস্টার উৎপন্ন হয় বলতে পারো? হ্যাঁ অ্যালকোহল বলতে পারো, যে হ্যাঁ অ্যালকোহল বিক্রিয়া করে অ্যাস্টার উৎপন্ন করা যেতে পারে। অথবা জৈব অ্যাসিডের সাথে যদি হ্যাঁ জৈব অ্যাসিডের সাথে অ্যালকোহল বিক্রিয়া করে অ্যাস্টার উৎপন্ন করা যায়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা যেন কি আছে আমি বলতে চাইলাম ভুলে গেলাম। হ্যাঁ সেটা দিয়েও, হ্যাঁ অ্যালকাইল হ্যালাইড দিয়েও অ্যাস্টার করা যায়। আচ্ছা যাই হোক, ওইখানে না যাই আমরা, জাস্ট তোমরা এখানে মনে রাখবা যে যখন হচ্ছে আমরা জৈব অ্যাসিড ইউজ করি, তখন আমরা এই ধরনের সংকেতকে কি বলি? অ্যাস্টার বলি। অর্থাৎ যখন আমরা জৈব অ্যাসিড উৎপন্ন করে অ্যাস্টার উৎপন্ন করি, যখন জৈব অ্যাসিড থেকে যখন আমরা অ্যাস্টার উৎপন্ন করি তখন হচ্ছে এই ধরনের যে সংকেত বিশিষ্ট যে যৌগগুলো উৎপন্ন হয় সেগুলোকে আমরা কি বলছি? অ্যাস্টার বলছি। বাট এইখানে তোমাদের যে কথাটা বলা হয়েছে পেন্টোজ সুগার ফসফরিক অ্যাসিডের সাথে অ্যাস্টার গঠন করে, ঠিক আছে। ফসফরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H3PO4,
এটা হচ্ছে ফসফরিক অ্যাসিডের সংকেত। আর পেন্টোজ সুগারের সংকেত তো আমরা পড়ছি। পেন্টোজ সুগারের সংকেত হচ্ছে, আমি এই পয়েন্টগুলোতে কিন্তু এখন আর কার্বন লিখতেছি না, জাস্ট তাড়াতাড়ি করার জন্য এই পয়েন্টগুলোতে কার্বন লিখবো না, বাট তোমাদের কিন্তু মনে রাখতে হবে এই পয়েন্টগুলো হচ্ছে, এই কর্নারগুলো কিন্তু এক একটা কার্বন। ঠিক আছে, এই দুইটা যখন যুক্ত হবে তখন যে গঠনটা উৎপন্ন করবে সেটাকেই বলা হয়েছে কি, সেটাকেই বলা হয়েছে হচ্ছে তোমার কি অ্যাস্টার। এখন জৈব অ্যাসিডের এখানে তো জৈব অ্যাসিড নাই, এখানে কি, এখানে তো কোনো জৈব অ্যাসিড নেই, এখানে যেটা আছে এটাকে আমরা বলছিলাম কি অ্যালডিহাইড, এটা হচ্ছে অ্যালডিহাইড। ঠিক আছে, রাইবোজ তো একটা অ্যালডিহাইডই। ঠিক আছে, এই অ্যালডিহাইডের সাথে, অ্যালডিহাইড থেকেও তোমার অ্যাস্টার উৎপন্ন করা যেতে পারে, সমস্যা নেই। তো অ্যালডিহাইডের সাথে যখন ফসফেট যুক্ত হয়, অ্যালডিহাইডের সাথে যখন ফসফেট যুক্ত হয় সেটাকে আমরা বলি হচ্ছে ফসফেট অ্যাস্টার, সেটাকে আমরা কি বলি, ফসফেট অ্যাস্টার। অর্থাৎ অ্যালডিহাইডের সাথে যখন ফসফেট যুক্ত হয় সেটাকে তখন দেখা যায় কেমন, এই ফসফেটটাকে যদি আমরা ভাঙি তখন আসলে জিনিসটা হয় এইরকম, জিনিসটা হয় OH 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 ডাবল বন্ড। ঠিক আছে, ফসফেটটার গাঠনিক সংকেত কিন্তু এইটা, অর্থাৎ 3টা হাইড্রক্সিল আয়ন থাকবে আর একটা হচ্ছে ডাবল বন্ডযুক্ত অক্সিজেন থাকবে। তো এইটার সাথে যখন এটা বিক্রিয়া করে তখন মেইনলি যখন দ্রবণে বিক্রিয়া করে তখন হচ্ছে এগুলা হচ্ছে অক্সিজেন ছেড়ে, মানে এই হাইড্রোজেনগুলা চলে যায় দ্রবণ থেকে, অটোমেটিকভাবে কি হাইড্রোজেনগুলা চলে যায়। তখন বাকি থাকলো হচ্ছে একটা দুইটা অক্সিজেন আয়ন উৎপন্ন হলো। তো এই অক্সিজেন আয়নটা এইটার সাথে এসে যুক্ত হয়, এখান থেকে তোমার কি হয়, হাইড্রক্সিল আয়নটা বের হয়ে যায়, এখান থেকে কি হয়, এখান থেকে হচ্ছে হাইড্রক্সিল আয়নটা বের হয়ে যায়। তখন এটাকে দেখতে কেমন হয়, এটাকে দেখতে হবে হচ্ছে পি ডাবল বন্ড ও মাইনাস ও এইচ ও CH2 ও OH H H OH H OH H। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারলা? কই আলফা লিখছি, আলফা তো কোনো জায়গায় লিখিই নেই। এইটা 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 এটা আলফা না, OCH2, এই যে OCH2, এখান থেকে ও এইচ চলে গেছে, এটা সি হবে, সরি। তাহলে এইটাকে আমরা একটা কি বলতে পারি, ফসফেট অ্যাস্টার। এটাকে আমরা বলতে পারি কি, ফসফেট অ্যাস্টার। আমার কথা কি বুঝতে পারছো, মানে ফসফেট অ্যাস্টারটা আসছে কিভাবে? শোনা যাচ্ছে না কথা? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? ওকে, তাহলে আমাদের ফসফেট অ্যাস্টারের কথাও শেষ। দেখো আমার জাস্ট হচ্ছে একটা টপিক বুঝাইতে হচ্ছে কতক্ষণ সময় চলে গেল। এখন আর একটা জিনিস আমাদের এখনো কিন্তু শেষ হয় নাই, সেটা হচ্ছে তো এই হচ্ছে আমার এইখানে হচ্ছে টোটাল আমরা যে তোমার বিটা ডি রাইবোস, এই হচ্ছে আমার বিটা ডি রাইবোস। এখন বিটা ডি রাইবোজের ক্ষেত্রে যদি কিছু কিছু ক্ষেত্রে কি হইতে পারে, কিছু কিছু ক্ষেত্রে হইতে পারে ডিঅক্সিরাইবোস, বেটা ডিঅক্সিরাইবোস, মানে কি বেটা ডি
ডিঅক্সিরাইবোজ, অক্সিরাইবোজ। দেখো তোমাদের বইয়ে দেওয়া আছে বেটা ডিঅক্সিরাইবোজ, অর্থাৎ সেখানে হচ্ছে বেটা ডিঅক্সিরাইবোজ। দেখো তোমাদের বইয়ে দেওয়া আছে ওই যে 2 নাম্বার চিত্রটা আর কি, বেটা ডিঅক্সিরাইবোজ। বেটা ডি রাইবোজের ক্ষেত্রে আমরা কি পড়ছি, এটা তো 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, ঠিক আছে। তো বেটা ডিঅক্সিরাইবোজ মানে কি, ডিঅক্সিরাইবোজ মানে কি, ডি মানে নাই, সরি বেটা ডি 2 ডিঅক্সিরাইবোজ দাও, বেটা ডি 2 ডিঅক্সিরাইবোজ, বেটা ডি 2 ডিঅক্সিরাইবোজ। ডি মানে কি, ডি মানে হচ্ছে নাই, কি নাই, অক্সিজেন নাই, অক্সি মানে অক্সিজেন নাই, অর্থাৎ 2 নাম্বার কার্বনের যে হাইড্রোক্সিল যে মূলকটা আছে সেখানে কি থাকবে না, অক্সিজেন থাকবে না, মানে বেটা ডি 2 ডিঅক্সিরাইবোজে এই 2 নাম্বার কার্বনে অক্সিজেন থাকবে না, সেখানে শুধু হাইড্রোজেন থাকবে। সেটা মানে হাইড্রোক্সিল আয়নের জায়গায় কি হয়ে যাবে, হাইড্রোজেন হয়ে যাবে, এক কথায়, সহজ কথা যেটা, ঠিক আছে। তাহলে ওইটাকে আমরা বলবো কি, বেটা ডি 2 ডিঅক্সিরাইবোজ। আসলে আমরা এটাকে বলি কি, বেটা ডিঅক্সিরাইবোজ। বেটা ডিঅক্সিরাইবোজ যা বেটা ডি 2 ডিঅক্সিরাইবোজ একই জিনিস। এটা বোঝা গেল? জি ভাইয়া, ভাইয়া কখনো 3 নাম্বার কার্বনের সাথে অক্সিজেন চলে যেতে পারে না? এইটার তো আইডিয়া নাই। আচ্ছা, এটা আমি জেনে জানাবো তোমাকে, এটা নিয়ে আমার আইডিয়া নেই, যাইতে পারে হয়তো, বাট আমার এটা নিয়ে জানা নাই। তো তাহলে এই যে তোমার হচ্ছে বেটা ডি রাইবোজ আর বেটা ডিঅক্সিরাইবোজ, এই দুইটার গাঠনিক উপাদান কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ একটা ডিএনএ গঠনে কোনটা, বেটা ডিঅক্সিরাইবোজ, আর আরএনএ গঠনে বেটা ডি রাইবোজ, ঠিক আছে। ডিএনএ গঠনে বেটা ডি 2 ডিঅক্সিরাইবোজ বা ডিঅক্সিরাইবোজ, আর আরএনএ গঠন হচ্ছে বেটা ডি রাইবোজ। এইটুক পর্যন্ত তো ওকে নাকি? জি ভাইয়া। ওকে, এখন আমরা হচ্ছে আর একটা টপিকে যাব। আজকে অনেক সময় লাগলো, সময় লাগছে ব্যাপার না, বাট তোমরা বুঝতে পারছো তো নাকি? জি ভাইয়া, জি ভাইয়া। ওকে, পরে ধরলে তো পারবা, ধরলে পারবা না? ইনশাআল্লাহ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এখন যেটা পড়বো সেটা আরো বেশি কঠিন। এটা কি কঠিন লাগছে বেশি এই জিনিস? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নাইট্রোজেন ক্ষারক, নাইট্রোজেন গঠিত ক্ষারক গঠন বা নাইট্রোজেন ক্ষারক। আসলে আমরা ডিএনএ গঠনের 3টা উপাদান পড়ছিলাম, তার একটা উপাদানের নিয়ে যত ধরনের আলোচনা করা দরকার সব করে ফেললাম, সেটার গঠন কিভাবে হইলো না হলো সব পড়ছি আমরা, ঠিক আছে। সেটা ছিল কি, সেটা হচ্ছে পেন্টোজ সুগারটা, মানে কি রাইবোজ, স্পেসিফিক্যালি বললে রাইবোজ। আর এখন 2 নাম্বার গঠনটা আমরা পড়বো। 3 নাম্বার গঠন হচ্ছে তোমার আমরা কি পড়ছিলাম, ফসফরিক অ্যাসিড, সেটা নিয়ে বেশি কথাবার্তা নাই, ফসফরিক অ্যাসিডের গাঠনিক সংকেতটা আমি বলে দিছি। সো ফসফরিক অ্যাসিড পড়া শেষ ওইটুক পর্যন্তই। তো নাইট্রোজেন ক্ষারকের ভেতর যেটা কথা, নাইট্রোজেন ক্ষারক নিয়ে অনেক কথা, বিশেষ করে এর যে স্ট্রাকচারটা অনেক কঠিন। সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তোমরা কি স্ট্রাকচার মনে রাখতে পারো? পরীক্ষায় তো আসে। শোনা যাচ্ছে? হ্যালো, জি ভাইয়া। মনে রাখতে পারো? স্ট্রাকচার। হ্যাঁ, ওই যে তোমার অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিনের যে স্ট্রাকচারগুলো আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা পারবা? আচ্ছা, পারলে ভালো, বাট এটা কিন্তু মনে রাখা কঠিন। তো এই জন্য আমি ভাবছি যে একটু বুঝায় পড়াবো আর কি, এই জন্য আমি ভাবছি যে একটু বুঝায় পড়াবো। তো এইখানে তোমাদের যেটা করতে হবে সেটা হলো, প্রথমে হচ্ছে একদম বেসিক থেকে আসতে হবে। বেসিকটা কি? বেসিকটা হলো যে এই যে নাইট্রোজেন ক্ষারকটা আছে, এই নাইট্রোজেন ক্ষারক মেইনলি 2টা ভাগে বিভক্ত। ব্রড হেডিংয়ে যদি আমি যাই, ঠিক আছে, তোমাদের যদি সম্প্রসারিত ভাবে যদি আমি বলি, তাহলে এটা হচ্ছে 2টা ভাগে বিভক্ত। একটা কি, পিউরিন, আর একটা কি, পাইরিমিডিন, ঠিক আছে। পিউরিন একটা, একটা হচ্ছে পাইরিমিডিন। সবসময় মনে রাখবা পিউরিন বড়, পাইরিমিডিন ছোট, ঠিক আছে। দেখো পিউরিন নামটা ছোট, কিন্তু এর ভিতর জিনিসপত্র থাকবে বেশি বেশি, আর পাইরিমিডিন নামটা বড়, জিনিসপত্র থাকবে কম কম। আমার কথা কি বুঝতে পারতেছো? জি ভাইয়া। ঠিক আছে।
তাহলে পিউরিন হবে বড়, তাহলে বড় চিহ্ন দিয়ে দিলাম এই সাইডে। ঠিক আছে, এটা হবে বড়, এটা হবে ছোট। এখন একটা জিনিস খেয়াল করো, তো আমরা যে নাইট্রোজেন ক্ষারক পড়ছিলাম, নাইট্রোজেন ক্ষারক কয়টা পড়ছিলাম? কয়টা নাইট্রোজেন ক্ষারক পড়ছিলাম? কি কি বলো, নাম বলো। অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন আর ইউরাসিল। এই 5টা পড়ছিলাম হচ্ছে আমরা। এখন তো কোনটা পিউরিন কোনটা পাইরিমিডিন আমরা তো ব্রড হেডিং এ বলে ফেলছি যে 2টা ক্যাটাগরিতে ভাগ করা যায়, একটা পিউরিন ক্যাটাগরিতে ভাগ করা যায় এই ক্ষারকগুলোকে, আর একটা পাইরিমিডিন ক্যাটাগরিতে ভাগ করা যায় এই ক্ষারকগুলোকে। তাহলে কোনটা কোনটার ভিতর পড়বে এটা নিয়ে কারো কোনো আইডিয়া? হ্যাঁ, আর বাকিগুলা পাইরিমিডিন। এটা মনে রাখার একটা টেকনিক কালকে হঠাৎ আমার মনে পড়লো যে তোমাদের পড়াবো, তো ভাবলাম যে একটু দেখে নেই যে কি কি আছে এর ভিতরে। ঠিক আছে, আমি কিন্তু একদম বইয়ের। হ্যাঁ বলো, বুঝি নাই। অনেক সময় লাগবে। আজকে কি তাহলে শেষ করে দিব এইটুক পর্যন্ত? তাহলে কালকে তো তোমাদের পড়ানো আছেই, কালকে তো পড়ানো আছেই। আচ্ছা ঠিক, কালকে এই টাইমেই নাকি না অন্য কোনো সময় পড়বা? আচ্ছা ঠিক আছে, তাহলে এই সময়ই, মানে এই টপিকটা পড়াইতে আরো সময় লাগবে, অনেক সময় লাগবে এটা, কারণ এটা একদম ফুল ভেঙে চুরে পড়াচ্ছি তো এই জন্য। আচ্ছা ঠিক আছে তাইলে, ওয়ালাইকুম আসসালাম। বুঝি নাই প্রথমের অংশটুকু কোনটা? পরে দেখায়া দিব। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বলতেছি আমি, হ্যাঁ বলতেছি আমি বলতেছি।